এখানে একটা ইউনিটে 8 কিলোর বেশি দিবে না। 8 কিলোর বেশি যেতে গেলে তখন ওরা বলবে 1 মিটার হবে না, সিঙ্গেল ফেজ মিটার হবে না, 3 ফেজ মিটার লেগে যাবে। তো যদি আমরা ধরে নিই যে সব কিছু এই লিমিটের মধ্যে আছে, তাহলে ওই বিল্ডিংয়ের রিকোয়ারমেন্ট আমি কমন সার্ভিস যদি বাদ দিই, অর্থাৎ সিঁড়ির লাইট, লিফট, লিফট, তারপরে হচ্ছে পাম্প ইত্যাদি যদি বাদ দিই, ধরে নিলাম আর কি, যুক্তির খাতিরে ধরে নিলাম যে নিচতলায় পার্কিং করা হয়নি। পুরানো আমলের 6 তলা পর্যন্ত বিল্ডিং করতে অনেক সময় করা যেত না। এখন ওই যে 9 তলা প্লাস 1 করে মানে 10 তলা, ওগুলি তো থাকে, ওগুলি তো ওটা ছাড়া হয় না। আগের কিছু ব্যক্তি মালিকানা বিল্ডিং আছে যে ডেভেলপার দিয়ে করেনি, তো এরকম আছে যে গ্যারেজ নাই। 12টা ইউনিট, তাহলে 96 কিলোওয়াট। তো 96 কিলোওয়াট কিন্তু বিল্ডিংয়ের, আর 8 কিলোওয়াট হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের। তো 96 কিলোওয়াট চলে আসলো, ওই বিল্ডিংয়ে করবে কি, ট্রান্সফরমার ছাড়া কানেকশন দিবে না। তো অনেকেই হয়তো অবাক হবে যে না, 6 তলা বিল্ডিং তো আমরা দেখেছি, ওখানে তো ট্রান্সফরমার নাই, আমাদের তো আগে থেকে এইভাবে চলছে। তো ওখানে পাস করা লোড একটা অ্যাপার্টমেন্টে 8 কিলোওয়াটও নেই, কম করে আছে, অল্প 2-3 কিলোওয়াট করে আছে, সে কারণে ওই বিল্ডিংয়ে ট্রান্সফরমার লাগেনি। এবং আগুনগুলি যে লেগে যায় এই কারণেই 2-3 কিলোওয়াট করে আছে, কিন্তু তারা এর মধ্যে আবার এসি লাগিয়েছে, এটা সেটা করেছে, ওভারলোডেড হয়ে তারটার পুড়ে সব সমস্যাগুলি হয়। অর্থাৎ অ্যালোকেশন নাই, কিন্তু ইচ্ছা মতো ইউজ করতেছে। ওকে, তাহলে আমরা দুটো ক্যাটাগরি পেলাম, একটা হলো এই, একটা হলো এই। এগুলি টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হয়। আর একটা হচ্ছে যে যদি 2 মেগাওয়াট হয়, 2 মেগাওয়াট হলে 2000 কিলোওয়াট, তাইলে আবার ট্রান্সফরমারটা, এখানে আমরা যে পদ্ধতি দেখাচ্ছি এটাকে বলে রেডিয়াল কানেকশন। এই রেডিয়াল কানেকশনে কানেকশন নেওয়া যাবে না, ওটাকে রিং মেইন ইউনিট কানেকশনে কানেকশন নিতে হবে। আগের ক্লাসে এগুলি নিয়ে কিছুটা ধারণা দেওয়া হয়েছে যে একটা পয়েন্ট থেকে তারটা বেরিয়ে আসলে এটাকে বলে রেডিয়াল ফিডার। এই জায়গাটা হচ্ছে বিদ্যুতের সোর্স আছে, আর যদি এটা এখান দিয়ে ফিরে যে অন্য কোনো একটা সোর্সে লাগে এবং এই এটা একটা রিং এর মতো তখন তৈরি হয়, চিন্তা করা যায়, তো ওটাকে বলে রিং মেইন ইউনিট। তাহলে অনেক বেশি পাওয়ারের জন্য ওখান থেকে নিতে হয়, বিকজ যে বিল্ডিংয়ে 2 মেগাওয়াট লাগবে সেই বিল্ডিংয়ে এত ইউজার থাকবে, এত কাজ থাকবে, এত কিছু ওখানে থাকবে যে ওখানে বিদ্যুৎ কেটে বিশাল সমস্যা। বিদ্যুৎ যাতে না যায় সেই জন্য সেই ব্যবস্থা করতে হবে। ওখানে ব্যবস্থা করতে হবে যেন একেবারে বিদ্যুৎ যাবে না, সেই ব্যবস্থা কেউ করতে পারবে না, কিন্তু চান্স যেন কমে যায়, রিলায়েবিলিটির জন্য বাড়ে। আমি ছোট্ট একটা কোশ্চেন করে নেই, তোমাদের এগুলি বোঝার সুবিধা হবে বা ধারণাটা চেঞ্জ হবে। যদি আমার বক্তব্য ফলো করে থাকো তোমরা, তাহলে 2-4 জন দেখো প্রশ্নটা বুঝতে পারছো কিনা। এইখানে এই যে রিং মেইন ইউনিট থেকে কানেকশন নেওয়া হয়, যে সে এখানে একটা সাবস্টেশন আছে, যে তারটা ঘুরে আবার অন্য সাবস্টেশনে গিয়েছে, ওইখান থেকে বাড়িতে কানেকশন নিলাম। তো আমরা এমনি মুখে মুখে শুনে থাকি, বা অনেকেই এরকম ধারণা আছে, বলে ও আমার বাড়িতে ডাবল ফেজ থেকে কানেকশন নিয়েছি, বা বলে যে ওই যে এক লাইন চলে গেলে আর এক লাইন চলে আসে, হ্যাঁ, তো এটা যায় না। তো এই যে ডাবল ফেজ থেকে যে কানেকশন নিবে, ডাবল ফেজ থেকে কানেকশন নিলে কি সমস্যার সমাধান হবে? মানে আমি যেটা বলছি ওটা দুটো কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস, এটার সম্পর্কে কারো ধারণা আছে কিনা? প্রায় বাড়িতে শুনবা যে ও আমাদের বাড়িতে না বিদ্যুতের ভালো কানেকশন আছে। কিরকম? এটা হলো ওই ডাবল ফেজ থেকে নিয়েছি। তো আমি যেটা বলছি এখন, রিং মেইন ইউনিট আর ডাবল ফেজ এক জিনিস কিনা, অথবা ফারাকটা কি? এনি আইডিয়া? এনি আইডিয়া? লাইন সুইচ করতে পারে, মানে এক লাইন থেকে অন্য লাইনে যেতে পারে, কিন্তু দুইটা তো একসাথে চালু করতে পারে না। কোথায় একসাথে চালু করতে পারে না? মানে লোডের সাথে, মানে দুই ফেজ থেকে একসাথে কি কারেন্ট নিতে পারে, মানে দুটো কি চালু থাকে? অবশ্যই চালু থাকে, কিন্তু এক লাইন থেকে কিছু বাড়িতে যায়, অন্য লাইন থেকে অন্য বাড়িতে যায় আর কি। হ্যাঁ, দুটো একসাথে চালু থাকে না তা না। লাইনগুলি তো 3 ফেজ, কিন্তু মানুষ বাড়িতে যে কানেকশন নিয়েছে সেগুলি সিঙ্গেল ফেজ। 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজে কানেকশন নিলে কীরকম হয়? এই যে এরকম, সে
এই যে এইগুলি হচ্ছে ফেজ, মানে এইভাবে। তো একটা বাড়িতে হয়তো নিয়ে এসে এখান থেকে এখানে দুটো লাইন তো নিতে হবে, একটা নিউট্রাল, এই যে এটা হচ্ছে নিউট্রাল এই। আচ্ছা, অন্য অন্য বাড়িতে আবার নিয়ে এসে এখান থেকে এখানে, আরেক বাড়িতে নিয়ে এসে আবার এখান থেকে এখানে। তো কেউ যখন বলে আমার বাড়িতে ডাবল লাইন, তার মানে হচ্ছে এখান থেকেও তার ওখানে আরেকটা আসছে, আর এই কমনটা তো আসে। তো আসলেও এই দুটো আসলে ওই একই বাড়িতে একসাথে যায় না। এই এই লাইনটা একটা একটা লাইনে করে বিদ্যুৎ আসে তা কিন্তু না। এটা তো একটা অ্যাবসার্ড ব্যাপার, কিভাবে তা হবে? প্রত্যেকটা লাইনেই একই সাথে কারেন্ট আছে, কারণ ওই সিস্টেমটা তো সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম না, তো এটা থ্রি ফেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম। কোম্পানি কি জন্য সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউশন করে রাখবে? তো মহা খরচের ব্যাপার। কোম্পানির ডিস্ট্রিবিউশন হচ্ছে থ্রি ফেজ, তো একটা বাড়িতে সিঙ্গেল ফেজ লোডের জন্য এই দুইটা যায়। আরেকটা যদি বলে যে তার বাড়িতে একটা এক্সট্রা লাইন আছে, তার মানে হচ্ছে এখান থেকে আরেকটা আছে, ওর নিউট্রালটা কমন থাকতেই হয়। কিন্তু এই কানেকশনটা এমনভাবে দেওয়া হয় যে ওর বাড়িতে যদি এটা থাকে তাহলে ওখান থেকে যায় না আর কি। হ্যাঁ, এবং এইটা করলে কোনো কোনো বাড়িতে কোনো কোনো বাড়িতে বিদ্যুৎ থাকে, কোনো বাড়িতে থাকে না। কারণ হচ্ছে কিছু কিছু লাইন এটা ব্যালেন্স করার জন্য লোড শেড করে দেওয়া হয়। মানে সে এই আমি ধরছি যে এই লাইনে 100 কিলোওয়াট, এই লাইনে 100 কিলোওয়াট, এই লাইনে 100 কিলোওয়াট লোড থাকার কথা, কিন্তু যেহেতু সব সিঙ্গেল ফেজ লাইন, আচ্ছা ধরে নিলাম 100 কিলোওয়াটের জন্য প্রত্যেকটা লাইন থেকে, ওই যে আগের এই 96-এর এক্সাম্পলটাই দেই, 96 বলতে ওই যে 8 কিলোওয়াট করে 96টা আসছিল, তাহলে হচ্ছে 12টা করে বাড়িতে গেছে, ধরলাম এক একটা থেকে 12টা করে বাড়িতে গেছে। এবং প্রত্যেকটা বাড়ির সবগুলি লোড একই সাথে একই রকম থাকবে এর কোনো গ্যারান্টি নাই। কোনো কোনো বাড়িতে তখন বেশি লোড ইউজ হচ্ছে, কোনোটা কম। তো দেখা গেল এখানে 100 করে ধরা ছিল, একটা হয়ে গেছে 50, আর একটা 40, আর একটা 100। তো এটা কী অবস্থা হলো? 50, 40 আর হচ্ছে 100, তো আনব্যালান্সড হয়ে গেছে। আনব্যালান্সড হয়ে গেলে ওদের সমস্যা। তখন ওরা করে কি, যেটা 100 হয়েছে ওখান থেকে কিছু কেটে দেয়। যাদেরকে কেটে দিল তাদের বাড়িতে যদি অন্য ফেজের কানেকশন থাকে তাহলে কিন্তু ওটা কিন্তু কাটে না, ওটা কাটলো এটা, তার মানে এটা এক ধরনের চেঞ্জের মতো হলো, যে এখান থেকে সে আসলে এখানে কানেক্টেড হলো। কিন্তু সেই ব্যবস্থা তো তাৎক্ষণিক করা যাবে না, তার বাড়িতে তো আগের থেকে ডাবল ফেজের ওয়্যারিং থাকতে হবে। বোঝা গেল কিনা? তাহলে এখানে 100 ছিল, 40 ছিল, 50 ছিল, তাহলে এটা হলো 190। তো 190কে রাফলি 63 করে ভাগ করে দিল, তার মানে এইখান থেকে প্রায় 40 সরানো দরকার। তো দিল সরাই, এখানে 20 দিয়ে দিল, এখানে 20 দিল। এটা কীভাবে দেবে? আগের থেকে ওয়ারিং না করা থাকলে হবে না। ওই সব বাড়িতে দেওয়া যাবে যেসব বাড়িতে 2 লাইনের কানেকশন আছে। এখন ওইটাকে ব্যালেন্স করার জন্য এখান থেকে কেটে দিয়ে এখানে লাগাই দিল, এরকম আর কি। যাই হোক, আমি যা প্রশ্ন করছিলাম তার থেকে উত্তর বহু দূরে আছে। বিষয়টা এরকম না। এইটা হচ্ছে যে একটা সিঙ্গেল ফেস লাইন থেকে একটা সিঙ্গেল ফেস লাইনে এভাবে ট্রান্সফারটা হওয়া। আর আমি যেটা বলছি এটা হচ্ছে পুরাপুরি গোটা গোটা থ্রি ফেজ আলাদা আলাদা সাব স্টেশনের সাথে লাগানো। এই তার মানে এই যে রিংটা থাকবে, পুরো লাইনটাই হচ্ছে থ্রি ফেজের ব্যাকআপ। থ্রি ফেজের ব্যাকআপ এইটা কেন হচ্ছে এরকম? এইখানে যখন বলা হয় একটা বাড়িতে ডাবল ফেজ আছে, ওই 8 কিলোওয়াটের মধ্যে ঘোরাঘুরি, আর এখানে তো মেগাওয়াটের রিকোয়ারমেন্ট, মেগাওয়াটের রিকোয়ারমেন্ট। এগুলি আমার প্রশ্নটা মাথায় আসলো, অনেকে এই বিষয়গুলি সম্পর্কে বুঝতে পারে না। তো যাও, একদিন হয়েছে কি, জাস্ট কয়েকদিন আগেই, 1-2 সপ্তাহ আগে, এই আমি মিটিংয়ে সংযুক্ত থাকা অবস্থায় আমার এখানে সুইচিং হয়, একটা চেঞ্জ ওভার হয়, ওটা রাত 12টায় হয়, আবার সকালবেলা একটু হয়, যে এই সময়টায় হয়। তো এরকম হয়ে গেছে, হয়ে গেলে আমাকে মিটিং থেকে ডিসকানেক্টেড পেয়ে যিনি ওর পাশে আছেন আমাকে পরামর্শ দিচ্ছে যে ওখানে ডাবল ফেজের কানেকশন নাই। আমার বাড়িতে তো এক ফেজ চলে গেলে আর এক ফেজ আসে। তখন আমি হাসবো না কাঁদবো আমি এটা বুঝতেছি না। তার কারণ হচ্ছে যে ডাবল ফেজ হচ্ছে ওই 8-9 কিলোওয়াটের মধ্যে ব্যবহার সেবা। এখানে তো 6-7 মেগাওয়াটের পাওয়ার আমাদের এখানে। তো এবং এগুলি নিজস্ব জেনারেটরে চলে। রাতের বেলা আসলে নিজস্ব জেনারেটর বন্ধ হয়ে ডিপিডিসির কানেকশন আসে, আর সকালবেলা ডিপিডিসির কানেকশন বন্ধ হয়ে আসে। এটা অটোমেটিক চেঞ্জ করলেও এটা ল্যাপটপটাপে যদি ব্যাটারি উইক থাকে তাহলে সমস্যা হয়, তাই হয়েছে, আর কিচ্ছু না। আমি বোঝাতে পারছি না, গোটা জিনিসটা চেঞ্জ হয়ে যাবে সময়, গোটা জিনিসটা
ওটা তো কোনো যন্ত্র দিয়ে ঠিক করতে গেলে সে যন্ত্রগুলি সেরকম হতে হবে, অর্থাৎ ল্যাপটপের ব্যাটারি দুর্বল হলে হবে না, বা যদি আইপিএস ইউপিএস বাসায় থাকে তো সেগুলিকে ট্রু অনলাইন হতে হবে। তার মানে হচ্ছে যদি ট্রু অনলাইন না হয় তাহলে কিন্তু পেছনে বিদ্যুৎ চলে গেলে ও কিন্তু ওটা বন্ধ হয়ে যাবে। সেটা হয়তো আরেকদিন বলবো ট্রু অনলাইন মানে কি। ট্রু অনলাইন মানে সেগুলি যেগুলি সবসময় অনলাইনে থাকে। আর আরেক ধরনের আইপিএস ইউপিএস থাকে, এগুলি শুধু লাইন থাকলে লাইন থেকে চলে, আর লাইন চলে গেলে ব্যাটারি থেকে চলে। তো এই দুটোর মধ্যে চেঞ্জ করতে যে সময় লাগে, কম্পিউটার যদি খুব ফাস্ট এন্ডের হয় ওই সময়ের মধ্যে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। মানে ফাস্ট মানে কি, তার পিরিয়ড ছোট্ট, ওই অল্প সময়ের মধ্যে সে চেঞ্জ করে ফেলবে। যা হোক, তো বুয়েটের চেয়ে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির লোড তো আরও বেশি। সো একসাথে চেঞ্জ হয় না, আমি যেটা জানি আর কি। এক এক এলাকা এক একটা সাব স্টেশনের আন্ডারে আছে, ওইভাবে হয় আর কি। আর চেঞ্জ হওয়ার প্রশ্ন সেভাবে আসছে না, কারণ ওগুলি হচ্ছে ফুললি ডিপিডিসির লোড থেকে চলে ফুললি। ছোটোখাটো দু একটা জায়গায় ইমার্জেন্সি আছে, কিন্তু আমাদের কিন্তু ফুল ক্যাম্পাস হচ্ছে জেনারেটর ব্যাকআপ আছে। ফুল ক্যাম্পাস জেনারেটর ব্যাকআপ বলা ঠিক হবে না, ফুল ক্যাম্পাস সারা দিন জেনারেটর চলে, সারা দিন জেনারেটর চলে ফুল ক্যাম্পাস। দেন রাত হলে সেটা জেনারেটরগুলিকে রেস্ট দিয়ে ইয়েতে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে কাজ করে হচ্ছে এই কনসেপ্ট। এখানে ভিতরে যে কটা সাবস্টেশন আছে, ওই সাবস্টেশনগুলি এক একটা বিল্ডিংয়ে একাধিক জায়গা থেকে কানেক্টেড করা থাকা অবস্থায় বিদ্যুৎ যে সারাদিন অন্ধকার কখনো হয়ে থাকবে না, কিন্তু চেঞ্জে যে সময়টা লাগে সেই সময় জিনিসপত্র যদি সব কিছু হাইলি ইয়া না থাকে, আই মিন এই যে যেগুলি হচ্ছে যে ট্রুনেস, আই মিন ট্রুনেস বলতে বোঝায় যে বললাম যে আমার হচ্ছে একটা সামান্য সেকেন্ডের জন্য যে চেঞ্জ হলো, ওটা যদি যন্ত্রটা যদি সেন্স করে বন্ধ হয়ে যায়, ওইটা তো আর পাওয়ার সিস্টেমের দোষ না, ওটা দোষ না। এগুলি হচ্ছে যেটা বললাম, ব্যাটারি ব্যাকআপ যদি ভালো থাকে, ল্যাপটপটা পুরানো টুরানো হয়ে গেলে দেখবো যে ব্যাকআপ ভালো থাকে না, হয়তো মাত্র অল্প কিছু সময়ের মধ্যে ইয়ে হয়ে যায়। এগুলি তো সমাধান আছে, একটা ভালো ব্যাটারি কিনে নেওয়া বা ভালো কম্পিউটার কিনে নেওয়া। আইপিএস ইউপিএসও তাই, একসময় ভালো কেনা হয়, পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে বুঝাইতে পারছি কিনা, একটা দুটো লাইন চেঞ্জ হওয়ার বিষয় না। এই যে গোটাটা হচ্ছে যে লাইন, এই গোটাটা লাইন এটা একটা সাবস্টেশন থেকে আসছে, আবার ওই বাড়িতে এরকম লাইন আবার অন্য সাবস্টেশন থেকে আসছে, সেটা হচ্ছে রিং মেইন ইউনিট। একটাই লাইন গেছে, একটা লাইন, তার মধ্যে একটা লাইন বলতে বোঝাচ্ছে এই সব চারটা মিলাই একটা লাইন বলে আর কি, একটা থ্রি ফেজ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন। এর থেকে ফেজের সাথে দুটো ফেজ এক বাড়িতে ঢুকছে, তার মানে তুমি বলবা যে ওটা খুব ব্যাকআপ হচ্ছে, তা না। ওটা তো ওই সাবস্টেশন থেকে ট্রিপ করলেও দুই লাইন সহই চলে যাবে, ওটা তো ঠেকাতে পারবে না, এটা কিন্তু তা না। এটা হচ্ছে এই সাবস্টেশন সমস্যা হলে এই সাবস্টেশন থেকে পুরো পাওয়ার পাবে। তো এটা ছোটোখাটো বাড়িতে এটা করার উপায় নাই, কারণ তুমি এটা আহ, এই একই সাথে তোমরা শুধু ড্রয়িং শিখবা তা না, তোমাদের তো এগুলি কনস্ট্রাকশন কমিশনিং ইনস্টলেশন করতে গেলে যে সমস্ত এস্টিমেশন বা কস্টিং লাগে সেটার ধারণা থাকা দরকার। আছে কিন্তু সিলেবাস এস্টিমেশন, আমি জাস্ট একটু ধারণা দিই। তো 3-4 কোটি টাকা লাগে এরকম হচ্ছে রিং মেইন ইউনিট বসাইতে, অর্থাৎ কিনা দুটো সাবস্টেশন থেকে কানেকশন এনে। কেউ যদি কোনো বাড়িতে বলে আমার যে দুটো লাইন আছে, তার মানে তো এটা না, দুটো লাইনের জন্য ওখানে মাত্র কয়েক হাজার এক্সট্রা টাকা লাগে। তো এটা এই দুটো কি এক হলো? দিস অ্যারেঞ্জমেন্ট রিকোয়ার্স। আর তুমি বলবা যে এই অ্যারেঞ্জমেন্ট তাহলে কারা নেয়? দেখো ঠেলা যে সমস্ত বাড়িতে তোমার হচ্ছে 2 মেগাওয়াট লোড ছাড়িয়ে গিয়েছে, ওই সমস্ত বাড়িতে তোমার কানেকশন নিতে গেলে এই কাজগুলি করা লাগতেছে। কারণ বলতে পারো যে এটা তখন ওরা বাড়ি করে কি করে? 2 মেগাওয়াট লোড যেখানে লাগে সেই বাড়ি করতে অনেক কোটি টাকা খরচ হয়, তো সেখান থেকে এক্সট্রা 2-3 কোটি টাকা কোনো ব্যাপার না, যেহেতু ওই বাড়িতে খরচই হয় অনেক। আর এই রিকোয়ারমেন্ট যদি রাখা না হয় তাহলে যে প্রবলেম, ওরকম একটা বাড়িতে যত মানুষ সেখানে ইনভলভ, তো কোনো একটা সাবস্টেশন যদি প্রবলেম দেখা দেয় তাহলে ওই বাড়িতে কোনো সার্ভিসই চালু রাখা যাবে না। তখন কি করবে? তখন কি করবে সে? ওখানে হয়তো কয়েকশো মানুষ ফ্যামিলি অফিস বা ইয়ে থাকলো, তো তখন ওখানে একটা সাবস্টেশনের প্রবলেম পড়ে গেছে, তখন এই বিল্ডিংয়ে তো মানুষ মানে থাকতেই তো পারবে না, মানে মানুষকে এভাকুয়েট করতে হবে। তখন কোথায় তাদের এতগুলি লোককে পাঠাবো? দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট জব। আচ্ছা, এটাও একটা প্রশ্ন যে যদি কোনো কারণে এরকম একটা বড় সড়ো বিল্ডিংয়ে এই রিমেইন ইউনিট নেওয়া না হয়,
এখন তো এটা পারমিশনই দিবে না, বিদ্যুতের কানেকশন দিবে না। সে একটু পুরানোতে আমরা যাই, যে পুরানো ঢাকায় কোনো একটা বড় সড়ো বাড়ি টাড়ি সে আছে, সেখানকার ওখানে গেছে কানেকশন হচ্ছে একটা সাবস্টেশন থেকে, দ্যাট ইজ রেডিয়াল, এটা রিং মেইন ইউনিট না। ইন দ্যাট কেস যদি ওই সাবস্টেশনটা যদি ট্রিপ করে সমস্যা হয়ে যায়, তখন সেই সাবস্টেশন ঠিক করে আসা পর্যন্ত কয়েক ঘন্টা লেগে গেলে ওই এলাকার লোকের বিকল্প কি উপায় আছে বলো? সামবডি, কি স্যার উপায় আছে বিকল্প? স্যার বিল্ডিং এ কি একটা জেনারেটর রাখা লাগবে এরকম? ও জেনারেটর রাখলে তো এই যে বুয়েটের মতো ফুল লোড ব্যাকআপ যেটা মানে সারাদিন চলে ওরকম রাখতে হবে, ওরকম তো রাখে না। ওখানে তো ইমার্জেন্সি অল্প একটু শুধু রাখে, সামান্য একটু রাখে। না মানে মানে স্যার মানে পুরা বাসার সব লোড দরকার নেই, সব ধরেন একটা বাসার 2টা রুমে বা 3টা রুমে একটা করে ফ্যান লাইট চললো এরকম আর কি স্যার। মানে ফুল এসি টেসি সব চলবে না, বাট পার্শিয়ালি অ্যাক্টিভ থাকলো আর কি। হ্যাঁ, ওটাকেই তো ইমার্জেন্সি বলে। ধরো ওটাও নাই, এখন আর কি বিকল্প আছে? যেহেতু যে দুই দিক থেকে যদি আসতো, দুই দিক থেকে আসলে যেমন ওই ব্যাকআপটা ও দিতে পারতো, মানে ওখানকার লোকজন বুঝতোই না যে ওই দিক থেকে আসে। কিন্তু ধরো এখন বলতেছি যে অভাবটা হলো এটা, যে এই কাজ করতে যেহেতু অনেক কোটি টাকা লাগে, তো হয়তো বা অতীতে এইগুলি ছাড়াই পারমিশন নিয়ে ওভাবে করে ফেলছে। এখন যে এটা তো নতুন নতুন না, তাও ধরো 3-4 বছর তো হলো যে এটা ছিল আগে 5 মেগাওয়াট, এই 3-4 বছর আগে 5 মেগাওয়াট ছিল, এখন এই যে গত বছর থেকে করেছে 2 মেগাওয়াট, মানে টাইট করে দিচ্ছে আর কি, যাতে মানুষ বাড়িতে বিকল্পগুলি রাখে, বড় বাড়ি বা বড় অফিস, বড় কমার্শিয়াল প্লেসে বিকল্প যাতে রাখে। ওকে, তাহলে আমি বলতেছিলাম যে হোয়াট ইজ দ্য, মানে এই আমার প্রশ্ন করতে করতে উত্তরগুলি শিখে যাবে, অনেক কিছু মাথায় থাকবে আর কি। দেখো বিকল্পটা আমি বলে দিই। তুমি যেটা বলছো ওটা তো জেনারেটর থাকলে, হ্যাঁ এই যে ছোটোখাটো 2-4টা বাতি টাতি চললো, কিন্তু ওইটাও কিন্তু ইমার্জেন্সি হচ্ছে কয় মিনিট, কয় 1-2 ঘন্টা ওরকম হয়, লম্বা টাইমের জন্য হলে ওরকম হয় না। আরও এরকমই একটা বিকল্প মোটামুটি লাগবে, সেটা বলি তোমাদের। এরকম একটা বিকল্প, সেটা হচ্ছে যে তোমার এই বিদ্যুৎ কোম্পানিগুলির এরকম মোবাইল সাবস্টেশন আছে। এটা খুব বেশি পরিমাণে নাই, এটা খুব বেশি পরিমাণে নাই, এটা অল্প পরিমাণে আছে এই মুহূর্তে। এটা ওদের যতগুলি আছে এটা শুধু ভিভিআইপিদের জন্য ব্যবহৃত হয়। দেখবা যে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি বা মন্ত্রীদের মিটিংয়ে সাধারণত ওগুলি করে না। ওরকম হলে ওরা ওইখানে ওটা চালিয়ে নিয়ে যায়। অনেক সময় তোমরা দেখে থাকবে বই মেলার ওখানে থাকে, দেখবা বই মেলার পাশে দেখবা থাকে, দেখেছো ট্রাকে করে বড় লরির মধ্যে সাবস্টেশন দেখেছো? এইটা হচ্ছে একটা বিকল্প, ওটা 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 একটা সাবস্টেশন। এখন বলবা যে ওই সাবস্টেশনের ইনপুট কোথা থেকে যায়, ওরা করে কি ওই নিয়ারেস্ট অন্য সাবস্টেশন থেকে লম্বা লাইন দিয়ে টেম্পোরারি ওটা নিয়ে যায়। আর যে জায়গায় ওই সাপ্লাইটা দিবে সেই জায়গায় যে সাবস্টেশনটা নষ্ট হয়েছে, তো সেইটা বিকল্প হিসাবে ওটাকে কাজে লাগে আর কি, মানে ওইখান থেকে ওখানে কানেকশনটা দিয়ে দেয়। তখন হচ্ছে কি ওইখানে টিপিআর যা যা লাগে চলতে থাকে, কিন্তু মানুষ আসলে এইটা থেকে চলতে থাকে, ওই তৈরি হয় না, যেটা প্যানিক বা মনে করো যে বিশাল একটা পাবলিক ডেমনস্ট্রেশন হয়ে গেল হয়তো, যে পানি বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে ঝাড়ু মিছিল, এরকম অনেক সময় হয়তো দেখছো যে ওকে, দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল, যে পানিরও কিন্তু এরকম বিকল্প বড় বড় ট্যাঙ্ক লরি থাকে। এটা তো দেখেছো তোমরা, যে তার কি হয় যে পানির কোনো একটা জায়গায় যে নর্মাল সাপ্লাই থেকে বিকৃত হলো, ওগুলি ওখানে নিয়ে যায়, ওগুলি ওখান থেকে নিয়ে দেয়। একই অবস্থা বিদ্যুতের ওইখানে একটু সমস্যা হলে ওইরকম একটা বিকল্প নিয়ে দাঁড় করালে তখন হচ্ছে কি এই পাবলিক এজিটেশনগুলি বন্ধ করা যায়। তবে পানির অবস্থা খুবই খারাপ, সেটা হচ্ছে প্রায় কিন্তু পানির ওই লরি দেখা যায়, এবং ওগুলিতে প্রায় মানে বিভিন্ন এলাকায় চলতেছে, এটা কন্টিনিউয়াসলি চলে। বিদ্যুতের ক্ষেত্রে এইটা এখনো সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হয় না। এটা মেইনলি বললাম যে ওই যে ভিভিআইপিদের মিটিংয়ে হঠাৎ করে চলে গেলে যাতে একটা সমস্যা না হয়, এই জন্য ওটা এক্সট্রা দাঁড় করানো থাকে। জেনারেটরও থাকে, স্ট্যান্ড বাই সাবস্টেশন, দুটো কিন্তু আলাদা জিনিস। জেনারেটরও আছে, ওটাও আছে। ওটা থাকলে সুবিধা হচ্ছে ওটাকে যদি স্ট্যান্ড বাই রাখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ওখান থেকে কানেকশন দেওয়া যাবে সঙ্গে সঙ্গে। আর জেনারেটর হলে অনেক সময় একটু সময় লাগতে পারে, জেনারেটর যে সঙ্গে সঙ্গে করা যায় না তা না, তবে মাঝে মাঝে এমন সমস্যা হয় যে এখানে যারা কাজ করে তাদের বেশ বিপদে পড়তে হয়। তো একেবারে রিসেন্ট না হলেও মোটামুটি আমার মনে হয় 2-4 বছর আগে ঘটনাটা ঘটছে লালবাগে,
লালবাগ প্রাইম মিনিস্টার কিছু একটা উদ্বোধন করতে এসে 5-7 মিনিট কারেন্ট ছিল না, তো ওখানে সমস্ত বিকল্প ছিল, কিন্তু জেনারেটর দেরি করছে। জেনারেটর ঠিকঠাক করে কানেকশন দিতেও 4-5 মিনিট লেগে গেছে, কিন্তু তাতেই অবস্থা খারাপ, ওর এক্সপেক্টেড মানে সাসপেন্ডেড হয়ে গেছে। এনিওয়ে, এই মুহূর্তে ডিপিডিসির প্রক্রিয়া চলছে। আমরা যে যে বলছি দেখো যে 11 কেভি, তো ওখানে ওরা 132 কেভি, যার আউটপুট হচ্ছে 33 কেভি, এটা কিন্তু কেভি, সে 33-এর আউটপুট আবার হচ্ছে 11-এর আউটপুট হচ্ছে আবার এইটা, তাহলে এটা থেকে 2 ধাপ উপরে ট্রান্সফরমার, মানে এই 11 থেকে এখানে আসে, 33 থেকে এখানে আসে, আর 132 থেকে এখানে আসে। এই মানের এরকম বিকল্প সাবস্টেশন কেনার, আমি ওদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি, মানে ওদের এই কেনাকাটা কমিটির মেম্বার আমি। তো এইখানে যেটা হয়েছে যে এইগুলি কেনার প্রক্রিয়া চলছে, কিন্তু আমি চিন্তিত যে এটা এই ধরনের একটা দিলে বা 33 দিলে যত বড় গাড়িতে ধরে, এইটা যত বড় গাড়িতে ধরবে, ঢাকা শহরে এটা মুভ করতে পারবে কিনা এটা একটা বড় সমস্যা, কারণ এগুলির মুভিংয়ের জন্য একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল লাগে, ওই অ্যাঙ্গেল না হলে গাড়িটা ঘুরতে পারে না। তো ঢাকার বড় বড় রাস্তায় হয়তো ঘুরতে পারবে, কিন্তু বড় বড় রাস্তায় তো বিদ্যুৎ ফেল হয় না, এটা তো পাড়াপড়ছি কোনো ভিতরের মধ্যে যে হবে, সেখানে এটা নিবে কি করে? আর যদি না নেয় তাহলে তো এগুলিতে মানে অনুমতি দেওয়া উচিত না, মানে আটকাই দেওয়া উচিত, আদারওয়াইজ পরে আবার বলে যে মানে ওই যে পত্রিকায় আসবে, হাসাহাসি হবে যে কিনছে সেটা নড়তে পারে না, তখন তো যে ইয়া হবে, বদনাম হবে। তো সেই জন্য আমি বলেছি বিকল্প দেখেন, ছোট ছোট অনেকগুলি কিনবেন কিনা। প্রবলেম বুঝছো যে তোমার এটা তো বড় একটা জিনিস পাড়ার মধ্যে ঢুকানো না গেলে তখন কি অবস্থা হবে? এগুলি আছে, ওরা বিদেশে আছে, সেগুলো থেকে তারা ডিজাইন এবং সাইজ সব আনছে, কিন্তু আমি ওটাকে দেখে বলেছি যে আপনারা খেয়াল করতেছেন না যে যেগুলির আপনার কোটেশন এনেছেন এগুলি সব হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশের, যুদ্ধ বিধ্বস্ত দেশের মোটেও বিদ্যুৎ নাই বা রাতারাতি বিদ্যুৎ দেওয়া মুশকিল, সেই জন্য বড় সাবস্টেশন না বসিয়ে এটা ওই গাড়ির উপর বসিয়ে রাখছে। বাংলাদেশের মতো স্টেবল দেশে এ ধরনের জিনিস, এটা তো বিশাল একটা বিদ্যুতের বিকল্প, এটা পাড়া প্রতিবেশীর মধ্যে তো নেওয়া যাবে না, ওটা তো খামাখা ওটা কিনে লাভ কি? এর চেয়ে 33 হচ্ছে এক ধাপ নিচেরটা কিনলে হয়তো কিছুটা কাজে লাগতে পারে। নেক্সট আসতেছে যে ওই ট্রান্সফরমারকে 80%-এর বেশি লোড করা উচিত না, বাকিটা লিখে দিতে হয় তার একটা ইয়ে হিসাবে, মানে সেফটি মার্জিন হিসাবে রেখে দিতে হয়। তো অনেকগুলি ইনফরমেশন আসলো, মনে রাখবা, নেক্সট আমরা ক্যালকুলেশন হয়তো দিব। লোকেশন, একটা বিল্ডিংয়ের লোয়েস্ট ফ্লোরে এটা দিতে হয় আর কি, যেখানে ডাইরেক্ট অ্যাক্সেস আছে। এইগুলি করার জন্য আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে, তোমাদের এই লেকচারের মধ্যে মাঝে মাঝে টেবলগুলি আমরা দেই, ওটা ওখান থেকে দেই। যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে, কোডে কিন্তু এটাকে বর্তমান প্রচলিত কোডে এটাকে সাব স্টেশনটাকে বেসমেন্টে অ্যালাউ করে না। বর্তমান প্রচলিতটা হচ্ছে জারি হয়েছে 2006 সালে। এরপরে এখন যেটা হচ্ছে এটা আমরা সাজেস্ট করেছি যে বেসমেন্টেও ওই প্রপার একটা কন্ডিশন দিয়ে বেসমেন্টে সেটা অ্যালাউ করা হোক। কিন্তু আবার যেন বৃষ্টি বা ইয়ের জল, যেটাকে বলে যে বন্যা পানি, অনেক সময় ঢাকার মধ্যে অনেকবার কিন্তু বন্যার পানি উঠে গেছে, রিসেন্টলি হয়তো হয়নি, কিন্তু আগে কয়েকবারই কিন্তু পানি ঢুকে গেছে। তাহলে ওগুলি যদি ঢুকে তাহলে সেই ধরনের ব্যাপারে সাবধান থাকতে হয়, আদারওয়াইজ বিদ্যুৎ থাকলেও কিন্তু ইউজ করা যাবে না। তো এই ধরনের সাবস্টেশনের কিছু শর্ত আছে। আমরা কি বললাম তাহলে, একদম উপরের দিকে দেওয়া যাবে না, নিচের দিকে, নিচে বলতে গ্রাউন্ড ফ্লোর ভালো, বেসমেন্টে শর্ত সাপেক্ষে দেওয়া যাবে, মানে ফিউচার যে রুলটা আসতেছে ওটার মধ্যে করা যাবে। আমরা প্রভিশনটা রেখেছি, আমরা করছি এই কারণে যে ওই রুলগুলি ওটা গভর্নমেন্টের সংশ্লিষ্ট মন্ত্রণালয় করে, হাউজিং, কিন্তু এটার কনসালটেন্ট হয় আমরা, মানে পুরো বইটা তৈরি, মানে যে রেকমেন্ডেশন বা তৈরি করে ড্রাফট যেটা, ওটা আমরা কনসালটেন্ট হিসেবে আমরা করে দিয়েছি। আমরা করে দেয় এটা হচ্ছে যে ওরা শুধু ইয়া করবে, গভর্নমেন্ট আইনগত বিষয়গুলি দেখাশোনা করে তারপরে হচ্ছে গ্যাজেট করে দিবে। তো সেখানে নতুনটায় এই প্রভিশন রাখা হয়েছে যে বেসমেন্টে যেন দেওয়া যায়। তারপরে এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট রুম, এটা তো ছোট বিল্ডিংয়ে কিন্তু
এয়ার কন্ডিশনার প্ল্যান্ট থাকে না। আমরা জানি ছোট বাড়িতে কি হয়, ওই যে প্রত্যেক রুমে রুমে হয়তো দরকার, প্রত্যেক রুমে না হয় কয়েকটা রুমে এসি টেসি রাখা হয়, সেটা একটা অন্য জিনিস, ওটাকে বলে স্প্লিট টাইপ এসি অথবা উইন্ডো টাইপ এসি। তাও উইন্ডোর ব্যবহার দ্রুত কমে আসছে, সব স্প্লিটে চলে যাচ্ছে। আর আমরা বলতেছি আরও বড় বিল্ডিংয়ে যেহেতু এয়ার কন্ডিশন প্ল্যান্ট থাকে, তখন ওইখানে যেহেতু বিদ্যুৎ লাগবে, তো ওই ডিসটেন্স আর আদারওয়াইজ ডিসটেন্স যদি উল্টাপাল্টা সিলেক্টেড হয়, উল্টাপাল্টা সিলেক্টেড হলে সেই জায়গায় ডিস্টেন্সের মিনিমাম যাতে হয়, বিকজ আদারওয়াইজ কেবলের অনেক কম লাগে বা বেশি লাগে যদি সিলেক্টেড না হয়। আচ্ছা, তো এই ব্যাপারে আমি একটা আরও সুন্দর একটা এক্সাম্পল দেই। এইটার বিল্ডিংটার কাজ আমি করতেছি, মানে আমার এই মুহূর্তে সব ড্রয়িংগুলি হার্ড কপি রেডি আছে হাতের কাছে। একটা পিডিএফ সফট কপি থাকলে তোমাদের হয়তো কিছুটা দেখিয়ে দিতাম, কিন্তু আমি এখানে আইডিয়াটা দিই। বিল্ডিংটা হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের। এটা হচ্ছে ওই যে খিলগাঁওটাও ওইদিকে, ওখানে হচ্ছে ফ্লাইওভার, একটা ফ্লাইওভার যে চলে গেছে বাংলা মোটর থেকে ওই দিকে, ওই ফ্লাইওভারের পাশে বিল্ডিংটা, জায়গাটাকে খিলগাঁও না কি কে জানে। আচ্ছা, বাংলা মোটরের ফ্লাইওভারটা যেটা ওই পুলিশ লাইনের ওইদিকে চলে গেছে, ওই ফ্লাইওভারটা যদি বাংলা মোটর থেকে যাই, বাংলা মোটর থেকে গেলে ওই ফ্লাইওভারের বাম পাশে বিল্ডিংটা। ঠিক আছে, আমি এটাকে বিল্ডিং ধরলাম, এটাকে আমি বিল্ডিং ধরলাম। তো এই বিল্ডিংয়ের হাইট হচ্ছে মাটির নিচে 4 তলা মানে বেসমেন্ট, আর উপরে হচ্ছে 40 তলা মোটামুটি। তাহলে এই ধরলাম আমি 20 তলা। এখানে 20 তলা ঠিক মাঝে এই জায়গাটায় হচ্ছে, মানে এই 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 স্লাইডটা যখন আমি বানাই তখন এই রুলটা কোনো জায়গা থেকে এনেছি, কিন্তু তখন কিন্তু ওই বিল্ডিংটার সূচনাই হয়নি। এই বিল্ডিংটার এই মুহূর্তে অবস্থা হচ্ছে ডিজাইন, মানে ফার্মগুলি করেছে, ওখানে 3-4টা ফার্ম জড়িত আছে যারা ডিজাইনগুলি করবে। আমরা হচ্ছে ডিজাইনগুলি আর এক দফা ভেট করব। ভেটিং করা মানে হচ্ছে যে ওখানে ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটা। তো এখানে কি দেখলাম যে বলতেছি যে এরকম একটা রুল আছে, কিন্তু এখন এটা এক্সাম্পলটা, বাস্তব এক্সাম্পলটা দেই যে নিয়ম অনুযায়ী এটা এখানে হলে ভালো হতো, কিন্তু এটা একটা ম্যাথমেটিক্স আছে। চিন্তা করো যে এখানে যদি হতো তাহলে প্রত্যেক ফ্লোরে তার টেনে নেওয়া বা বাস ব্যান্ড ট্র্যাকিং নেওয়া, এবং হচ্ছে বিশেষ করে এসি যদি থাকে তাহলে সেই এসিতে কানেকশনগুলি দেওয়া, এইটার যে তারের যে লেন্থ হবে তাতে যে খরচ বেড়ে দেবে, তাতে মাঝখানে এটা ফেললে ওখান থেকে ডিস্ট্রিবিউট করার জন্য তার কিন্তু কম লাগবে। এটা একটা ম্যাথমেটিক্স আছে, চিন্তা করে দেখো যে কি এটা অবশ্যই এটা করা যায়, কারণ এক জায়গা থেকে এটা সর্বোচ্চ এত তার লাগবে। মাঝে রাখলে তো এইদিকে যাবে আর ওইদিকে যাবে, এই তারটা তো এইদিক থেকে ঘুরে এইদিকে যাবে না। হ্যাঁ, তো ওই সুবিধার জন্য এটাকে মাঝখানে করা হয়। তো ওই বিল্ডিংয়ে এটা করা হয়েছে। তো যেই 4টা কাজ ওখানে হচ্ছে সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তাহলে ওই 4টা কাজে 3টা কাজ চেকিংয়ের জন্য এসছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। আর আর্কিটেক্ট কাজের বুয়েটে চেকিংয়ের জন্য আসেনি, কারণ ওটার আর্কিটেক্ট খুবই বিখ্যাত আর্কিটেক্ট। ওটা হলো তোমরা হয়তো নাম দাম শুনবে না, কারণ এগুলি নিয়ে তোমাদের তো অত মাথা ব্যথা নাই, কিন্তু যেইভাবে তোমরা বুঝবা সেটা বলি। বসুন্ধরা সিটির আর্কিটেক্ট যেটা, ওনার নাম হচ্ছে পলাশ, বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের লেকচারার ছিল তখন। ওই সময় বুয়েটে আর্কিটেকচারের অ্যাডমিশন নিয়ে একটা আন্দোলন চলতেছিল। ওইখানে হচ্ছে আন্দোলন বলতে তখন পরীক্ষা 2 দিনে হইতো, একদিনে ইঞ্জিনিয়ারিং আর একদিকে আর্কিটেকচার। তো সেই আন্দোলনে উনি ছাত্রদের সমর্থন দিয়েছিলেন, ছাত্ররা চাচ্ছিল 2 দিন হবে, আর বুয়েট অথরিটি বেশিরভাগই চাচ্ছিল। তো এনিওয়ে তখন একটা সমস্যা হয়, তখন নীতিগত কারণে আর্কিটেক্ট ডিপার্টমেন্টের কিছু টিচার নিজেরা পদত্যাগ করেন আর কি, উনি হলো তাদের মধ্যে একজন। তো তারপর থেকে উনি ফার্ম করেন আর কি, এরকম ভালো ভালো প্রজেক্ট করেছেন আর কি। তো বলছি যে ওই ডিজাইনটা আর আর্কিটেকচারাল ডিজাইন আর ভেটিংটা হচ্ছে না, বাকি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর হচ্ছে সিভিলের কাজ ভেটিংটা হচ্ছে। তো আমি এইটা হচ্ছে 10 তলায় যেটা আছে, এটা কোনো কোডে কেন দেওয়া হয় এটা তোমাদের বোঝানোর জন্য এটা বললাম যে অপটিমাইজেশন হবে। এই যে এই কথাটা কিন্তু এখানে আছে, দেখো যে আর কেপ্ট মিনিমাম
এই যে মিনিমাম রাখার জন্য ডিস্টেন্স একটা ফ্যাক্টর, আদারওয়াইজ তোমার ওই নিয়ম মেনে সব নিচে বসিয়ে দিলা বা কোথাও বসাইলা তখন একটু প্রবলেম হবে। সেক্ষেত্রে শুধুমাত্র সাবস্টেশন বা জেনারেটর নিচে রাখতে পারো, কিন্তু এটার একটা সুইচিং রুম থাকে, সেটাকে মাঝে নিয়ে গেলে সুবিধা আছে। হ্যাঁ, মাঝে নিয়ে গেলে সুবিধা আছে, সেই জন্য তোমাদের এখন আর একটা এক্সট্রা ডেফিনেশন আমি এখন শিখাই দেবো, এই একটু 2-1 পাতা পরে দিচ্ছি। কেউ একজন মনে রাখো, যে জিনিসটা শেখাবো সেটার নাম হচ্ছে সুইচিং স্টেশন। সুইচিং স্টেশন কথাটা আপাতত ধরে নাও, আমি কোনো ব্যাখ্যা দিলাম না। দিস ইজ ডিফারেন্ট দ্যান সাবস্টেশন। ডিফারেন্ট দ্যান সাবস্টেশন, ওটা হচ্ছে সুইচিং স্টেশন। এই কনসেপ্টটা আমি একটু পরে বোঝাই বলছি, আগাইতে থাকি। ওকে, সো দেখো যে অলরেডি কমপ্লেক্স বিল্ডিং হলে, বড় বড় বিল্ডিং হলে, তো ওইটার জন্য সেপারেট বিল্ডিং থাকবে সাবস্টেশনের জন্য। এটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নাই। দেখবা যে সে নতুন রাসেল টাওয়ার হয়েছে শহীদ মিনারের কাছাকাছি এলাকায়, এইটার নিচতলায় সাবস্টেশন আছে। সো দিস ইজ নট সেপারেট বিল্ডিং, কিন্তু অন্য অন্য কোনো কোনো জায়গায় সেপারেট বিল্ডিং দেখবে আর কি। বুয়েটে যদি আসো তাহলে জেনারেটর বললাম যে ফুল ব্যাকআপ দেয়। এটা আমাদের পশ্চিম পলাশিতে আমাদের যে ক্যাম্পাসটা ইসিতে ঢোকার সময় বাম পাশে বিশাল একটা এলাকা আছে, যার মধ্যে হচ্ছে জেনারেটর সাবস্টেশন, মানে জেনারেটর আছে, জেনারেটরগুলি আছে ওখানে। 4টা জেনারেটর আছে বড় বড়, 6 মেগাওয়াট তারা তৈরি করতে পারে। আর হচ্ছে সাবস্টেশন ঠিক তার পাশেই আছে। এই ছাড়া বুয়েটের আরও অনেক জায়গায় সাবস্টেশন আছে, সেগুলি বেশিরভাগই হচ্ছে আলাদা আলাদা বিল্ডিংয়ে। হ্যাঁ, মূল ক্যাম্পাসে একটা আছে, তারপর ফল এলাকায় আরও 2টা আছে, আর ওখানে একটা, 4টা-5টা আছে। তো তোমাদের তো মানছি যে ঢাকা ইউনিভার্সিটির বিশাল বড় এরিয়া, তো সাবস্টেশন আরও বেশি, কিন্তু তোমরা খেয়াল করো নাই হয়তো। খেয়াল করলে দেখবা কোথাও সেম বিল্ডিংয়ে, কোথাও ডিফারেন্ট বিল্ডিংয়ে। তো এই জন্য অ্যাডজাস্টেন্ট কোথাও ডিফারেন্ট বিল্ডিং থাকতে পারে, জেনারেটর রুম থাকতে পারে। এবং এখানে বলা হচ্ছে যে ফ্লোর অ্যাবাভ গ্রাউন্ড ফ্লোর লেভেল, এটাকে অ্যাভয়েড করা হয়। মানে হচ্ছে যেন গ্রাউন্ড ফ্লোরের উপরে এটা না হয়। আর নিচের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি এখন নিষেধ আছে, কিন্তু ফিউচারে আমরা বলতেছি প্রপার ইয়ের সাথে বেসমেন্টে দেওয়া যাবে। আর উপরের দিকে বলছি যে এটাকে অ্যাভয়েড করা উচিত, বাট নট প্রহিবিটেড। নিষেধ নাই, কিন্তু প্রহিবিটেড। এই এক্সাম্পলটা কিন্তু এখানে দিলাম, দেখো এই যে এটাকে যে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, তো এটা কিন্তু প্রোভাইডেড, অ্যাভয়েড করতে বলেনি, কিন্তু এটা এখানে নিলাম। এখন এই যে এটা নিলাম কেন, এইটার জন্য কিন্তু বলছি একটা নতুন জিনিস ডিফাইন করবো, যার নাম হচ্ছে সুইচিং স্টেশন, ইটস নট সাবস্টেশন। তাহলে সেটা ডিফাইন করতে চাচ্ছি, ওই যে ওইটা মনে করে যে এখানে কয়েকটা জিনিস আরও বোঝার আছে। তাহলে সেখানে আসি যে তাহলে এখানে কি করলাম, প্রথমে আসি যে তোমার যে উপরের ফ্লোরে নিষেধ কেন, আগে এটা দেখি, তারপরও বলবো যে ওখানে আমরা কেন অ্যাকসেপ্ট করতেছি। তোমাদের অনেকেই সেই ভয়াবহ ঘটনার কথা মনে আছে, সেটার নাম হচ্ছে রানা প্লাজা। তো রানা প্লাজার যে ঘটনা, এটা শুধুমাত্র আগুন লেগে প্রবলেম হচ্ছে তা না, এখানে কিন্তু কেসটা আগুনের না, কেসটা হচ্ছে বিল্ডিং কলাপস করছে। কিন্তু বিল্ডিং কলাপস করছে, বিল্ডিংয়ের ইয়ে ছিল খারাপ, যেটাকে বলে স্ট্রাকচার। এই বিল্ডিংয়ের স্ট্রাকচার খারাপ ছিল। তো এটা আরও খারাপ হয়ে গেছে যে উপরের কোনো একটা ফ্লোরে এটার হচ্ছে জেনারেটর ছিল। তো জেনারেটর হচ্ছে একটা রোটেটিং মেশিনারি, অর্থাৎ এটা যখন চলে তখন হিউজ ভাইব্রেশন তৈরি হয়। তো এই ভাইব্রেশনের থেকে ওই স্ট্রাকচারাল ওটা আরও খারাপ হয়ে গেছে, ভেঙে পড়েছে আর কি। হ্যাঁ, ভেঙে পড়েছে। তো এটা উপরে নিষেধ করা হচ্ছে, তাহলে এই কারণে উপরে নিষেধ করা হচ্ছে যেন কোনোভাবেই এটা আচ্ছা, এখন কান টানলে মাথা আসে, মানে বেশিরভাগ জায়গায় কিন্তু সাবস্টেশন যেখানে থাকে, সাবস্টেশনের সাথেই কিন্তু জেনারেটর থাকে। তোমাদের মনে রাখতে হবে, এই যে কয়েকটা টার্ম আমি এই জন্য বলছি যে সাবস্টেশন কিন্তু জেনারেটরের পার্ট না, উল্টা, জেনারেটর কিন্তু সাবস্টেশনের পার্ট না। এটা মনে রাখবে যে কোথাও যদি জেনারেটর থাকে, জেনারেটরটা সাবস্টেশনের পার্ট না। সাবস্টেশনের পার্টটা হচ্ছে
তো ট্রান্সফরমার তার আমরা দেখবো, আমরা এই আসতেছি একটু ছবি দেখাবো, তো ওখানে বুঝবা যে কি বুঝবা যে সাবস্টেশনের মধ্যে কি কি থাকে, একটু পরে আসতেছি। কিন্তু আমি বলছি যে ওইটার জন্য কিন্তু ওটা এক করে ফেলা ঠিক হবে না। কি কি লাগছে, সেখানে একটা জেনারেটর থাকতেও পারে, জেনারেটর নাও থাকতে পারে। ইফ দেয়ার ইজ নো জেনারেটর, তাহলে এটা হচ্ছে গিয়ে তাও সাবস্টেশন হবে। আর জেনারেটর থাকলে জেনারেটরের একটা এক্সট্রা অংশ। তাহলে ওই যে কান টানলে মাথার কথা বলছি এই কারণে যে মনে করো এইসব মানুষ তো সাধারণভাবে এগুলি জানে না, তো তখন সাবস্টেশন কিন্তু যদি উপরের দিকে অ্যালাউ করা হয়, উপরের দিকে অ্যালাউ করলে ওই জেনারেটর নিয়ে ওকে ওখানে বসিয়ে দেবে। এটা কেউ অত বুঝে শুনে করবে না যে উপরের দিকে সাবস্টেশন। সাবস্টেশনে কিন্তু রোটেটিং পার্ট সেরকম থাকে না। রোটেটিং পার্ট বলতে যেটা ভাইব্রেশন তৈরি করবে, একটা ট্রান্সফরমার সেভাবে ভাইব্রেট তৈরি করে না, সামান্য একটু ভাইব্রেশন তৈরি করে একটা সাবস্টেশন। কিন্তু দুর্বল বিল্ডিংয়ে নিচের দিকে জেনারেটর হলে এটার মোমেন্টাম বিল্ডিংকে ওইভাবে কাঁপাবে না। যদি উপরের দিকে হয় তো যেভাবে কাঁপিয়ে তুলবে। রানা প্লাজায় ঠিক এই ঘটনাটি ঘটছে, মানুষ তো ওটা কাঁপতো, এটা দেখতো, এর মধ্যে জেনারেটর চলতেছিল। এনিওয়ে, এবার আসি আসল কাজের কথায়, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সুইচিং স্টেশন। তো সুইচিং স্টেশন ইজ সামথিং হোয়ার এভরিথিং এক্সেপ্ট দ্য ট্রান্সফরমার ইজ প্রেজেন্ট। এটা বোঝা গেল কিনা? যেটার মধ্যে আপাতত এই ডেফিনেশনটা মনে রাখো, একটা সাব স্টেশন থেকে যদি ট্রান্সফরমার বাদ দেওয়া হয় তাহলে যা হয় তাকে বলে সুইচিং স্টেশন। আপাতত এই ডেফিনেশন লাগো, আমি যখন লেআউটে চলে যাবো বা ফিগারে চলে যাব তখন সব কিছু ক্লিয়ার হবে। এবং আমি এটাও ব্যাখ্যা করব যে এইখানে মাঝখানে নেওয়ায় রুল কেন ভাঙলো না, এটাও আমি ব্যাখ্যা করবো। আসো এরপরে চলে যাই যে এইখানে আরও ওই যে ওইসব ফ্লোরে তো এটা হবে না, যদি এটা হয় অন্য কোনো ফ্লোরে, তাহলে এই ব্যবস্থাগুলি নিতে হবে। এটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে, যাতে ওই অন্যান্য উপরে যে এটা গেছে সেটা ওই যে আগুন টাগুন লেগে যাওয়ার ওই যে রানা প্লাজার ঘটনার পর হচ্ছে এগুলি করা হয়েছে যে উপরে এটা অ্যালাউড না, কিন্তু যদি উপরের কোনো কারণে যায় তাহলে হচ্ছে গিয়ে এটা। আরেকটা হচ্ছে যে এইটার যে কনসালট্যান্ট সে করবে কি, এর প্রপার ভেন্টিলেশন এবং এন্ট্রান্স এক্সিট সাইন টাইন ঠিক মতো দেওয়া হয়েছে সেরকম একটা সে আন্ডারটেকিং দেবে, মানে একটা লিখিতভাবে একটা দিবে, কনসালট্যান্ট বলে দিবে যে এই জায়গায় অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা না যায়, এইগুলি করা হয়েছে এবং এর জন্য ওই যে পর্যাপ্ত সেফটির ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে আর কি। যদিও এইখানে বাকি যে জিনিসগুলি আসে নাই সেটা নিয়ে একটু ইনকমপ্লিট মনে হয়, কিন্তু আসলে কাজ করতে গেলে সবই কমপ্লিট হয়ে যায়। তার মানে কি, তোমাদের অনেকেরই মনে কিউরিওসিটি জাগতেছে যে এই যে কাজটা করলো, তো এখান থেকে হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সার্টিফিকেট নিল আর হয়ে গেল। নো, বিদ্যুতের কানেকশন নিতে গেলে অবশ্যই বিদ্যুৎ সংশ্লিষ্ট জায়গায় যেতে হবে এবং সেগুলির জন্য আলাদা আইন আছে, যেটা এই জায়গায় লেখা হয়নি, কিন্তু সেই আইনগুলি তো বাতিল না, সেই আইনগুলি আছে। সেই অনুযায়ী বিদ্যুৎ লাইসেন্স বোর্ডেও যেতে হবে, বিদ্যুৎ কোম্পানিতে যেতে হবে, আর তার এক্সট্রা এটা করতে হবে। সো ইট ইজ সর্ট অফ ইনকমপ্লিট। আমি তো আসলে বিএনবিসি থেকে লিখেছি, সেই জন্য বলতেছি যে একটা রুল কিন্তু আর একটা রুলকে বাতিল করা হয়েছে এরকম বলে না দিলে সেটা কিন্তু বাতিল হয় না। এখানে তো কোথাও বলা হয়নি বাতিল করা হয়েছে। অন্য রুল অনুযায়ী বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীন একটা অফিস আছে লাইসেন্সিং বোর্ড, সেখান থেকে ট্রান্সফরমারের জন্য পারমিশনটা নিতে হবে এবং বিদ্যুৎ কোম্পানি ওইটা দেখে কানেকশন দিবে, সাথে তারা এইটাও দেখবে যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একটা দিছে কিনা ছাড়পত্র, যেখানে সাব স্টেশন ঊর্ধ্বে কোনো জায়গায় মানে নিচে মানে কি না বলে যে ফ্লোরের গ্রাউন্ড ফ্লোর বা ছাড়া অন্য কোনো জায়গায় বসে আছে কিনা। কেন এটা করতেছে? রানা প্লাজার টাইপের ঘটনা হয় তখন তারা মনে করে যে দুর্যোগ যদি ঘটে তাহলে তখন তো এসে তো ওদের সামলাইতে হয়, তাহলে উপরে কোনো জায়গায় যদি কেউ করতে যায় তাহলে যদি ওদের থেকে পারমিশন নেওয়ার ব্যাপার থাকে তাহলে মানুষ এই ভয়ে এগুলি করবে না, মানে কারণ হচ্ছে এত পারমিশনটা নিতে নিতে তো মাথা খারাপ হয়ে যাবে তখন। আর যদি কোনো কারণে করতে হয় তাহলে পারমিশন নিয়ে করবে, মানে একটু ঝামেলা বাঁধিয়ে রাখলো আর কি। এর মানে এই না অন্য পারমিশন করে লাগবে, অন্য সমস্ত পারমিশন লাগবে। ওকে, ওইটা যদি রুমটা নর্মাল রুমের চেয়ে একটু বড় হতে হয়, এটা তো 3 থেকে 3.6 মিটার বড় হতে হয়, কিন্তু রিকোয়ারমেন্ট। এটার জন্য যে জায়গা লাগবে আমরা ঠিক পরের পেজে তার তালিকা দিচ্ছি। আর এখানে হচ্ছে যদি 2000 লিটারের চেয়ে বেশি তেল লাগে ট্রান্সফরমার, তোমরা বোধহয় জানো যে ট্রান্সফরমার তেল লাগে, জানার কথা, কারণ তোমরা পড়েছো, তো ট্রান্সফরমার পড়েছো, একটু কুলিংয়ের জন্য তেল লাগে। সেটার ভলিউম যদি 2000 লিটারের বেশি হয়
তাহলে ধরে নেওয়া হয় যে এটা বড় ট্রান্সফরমার, তো ওখানে কিছু তেল লিক করবে, সেই দিকটা নিচে পড়ার জন্য একটা সফটপিট থাকতে হবে, মানে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে সাবস্টেশনে। বাস, এবার আমরা আসি ওর জায়গার জন্য। এখানে খেয়াল করো যে 3টা কলাম দেওয়া আছে। প্রথম কলামে আছে যে ট্রান্সফরমারের কেভিএ সাইজ, এর পরের কলামে আছে যে ট্রান্সফরমারের জন্য যে এরিয়া লাগবে, আর তারপরের কলামে আছে যে ট্রান্সফরমারটা বাদে যে এরিয়া সরি ট্রান্সফরমার সহ যে জায়গাটা লাগবে। তার মানে হচ্ছে শুধু জেনারেটরের জায়গাটা ধরা হয়নি। এখন আমি যদি বলি যে এই জায়গা থেকে এই জায়গা বাদ দিব, তাইলে যে জায়গাটা পাবো সেই জায়গাটা কিসের বলো দেখি, কেউ একজন বলো দেখি। আবার দেখো, এইটা হচ্ছে সাইজের জায়গা, এটা হচ্ছে এটা সাইজ, এটা হচ্ছে ট্রান্সফরমারের জন্য দরকারি জায়গা, এটা হচ্ছে জেনারেটর সহ ছাড়া অন্যান্য জিনিসের জায়গা। আমি আবারও বলছি যে সাবস্টেশনের পার্ট কিন্তু জেনারেটর না, সেটা থাকলেও থাকতে পারে, নাও থাকলে না থাকতে পারে, সেটার জন্য আলাদা জায়গা লাগবে। ওই জায়গাটা বাদ দিলাম, বাকি সব কিছু সহ। তাহলে আমরা যে বলছিলাম যে সাবস্টেশনে কি থাকে এটা জানতে হবে, সেখানে হচ্ছে এইচটি মানে হাই টেনশন প্যানেল থাকে, লো টেনশন প্যানেল থাকে, এবং ওই প্যানেলগুলির মধ্যে সুইচ গিয়ার থাকে আর কি, মানে হচ্ছে ব্রেকার। তা হাই টেনশনে একটা ব্রেকার থাকে, লো টেনশনে একটা ব্রেকার থাকে, এবং ট্রান্সফরমার থাকবে। আরও একটা জিনিস থাকবে এইচটি মিটার, এখানে দেখানো নেই কিন্তু সেটা আসলে একদিকে লাগবে, একটা মিটার একটা বসাতে হবে। তাহলে এই সব কিছু মিলে এই জায়গা। এখন আমার কথা হচ্ছে এইটা থেকে যদি আমি এটা মাইনাস দিই, এটা যদি মাইনাস দিই, তাহলে যে জায়গাটা থাকবে সেটা কিসের জায়গা বলো তো? কেউ পারো কিনা দেখো, আমি বলেছি তো, আমি যেহেতু বলছি তোমাদের পারা উচিত, কারণ তোমরা তো খেয়াল করতেছো না। তাহলে বলো, এই দুটো জায়গার ডিফারেন্স দেয়, তাহলে জায়গাটা কি হবে, কিসের জায়গা এটা? ওটা তো আমি একটা নাম দিয়েছি, আমি এই যে এখানে নাম যে দিয়েছি তার জন্য এখানে আমি দাগ দিয়ে রেখেছি। দেখো এই যে দাগ দিয়ে রেখেছিলাম, এই যে এই জন্য খেয়াল করতে হয় ক্লাসটা। এই যে আমি বলছিলাম যে সাবস্টেশনে তখন ইংলিশে একটা ডেফিনেশন দিয়েছে, সাবস্টেশন থেকে যদি ট্রান্সফরমার বাদ দেই তখন তাকে একটা নামে ডাকা হয়, এটা বলেছিলাম না তখন এখানে? সুইচিং স্টেশন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন দেখো মিলছে কিনা দেখো। ওখান থেকে আমি ওইটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর তুমি বললা ওটা হচ্ছে এলটি এইচটি, ওভাবে বলবা না তো। তার মানে হচ্ছে যে তোমার তখন যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে সুইচিং স্টেশনে, রাইট? এই তো মিললো তো। তো এখন আসলে দেখো, কোনো কিছুই কিন্তু এখানে হজবরল না, এটা সুন্দর করে ম্যাথমেটিক্স দিয়ে মিলে যাবে। সেটা হচ্ছে কি, যে যেহেতু রুলস টুল অনেকগুলি দেখালাম যে ওগুলিকে উপরের দিকে অ্যালাউ করে না, তাহলে আমরা ট্রান্সফরমার এবং সাবস্টেশন এখানেই রেখে দেব, এই নিচে রেখে দিয়ে ও সুইচিং স্টেশনটা এখানে নিয়ে যাব, বুঝছো? দেখলা তো যে জায়গা আলাদা করে দিয়েছে, সুইচিং স্টেশন এখানে নিব। সুইচিং স্টেশন থেকে এই স্টেশন পর্যন্ত তার যাবে ডাইরেক্ট, মানে মোটা তার, আর কিচ্ছু নাই। কিন্তু ওইখান থেকে সুইচিং স্টেশন থেকে তার যাবে হচ্ছে লোডে, মানে অনেক চিকন টেকন তার যাবে, যেগুলি তখন সেন্টার থেকে দুই দিকে যাওয়ায় তখন লেন্থ কম লাগবে। মেকানিজমটা বুঝছো কিনা? অনেকে ভাবছো যে এখানে বসাইলাম, এটা যদি এই সুইচিং স্টেশন যদি এখানে বসাতাম তাহলে তো দুটোর মাঝখানে কোনো তারই লাগতো না, সেটা ঠিক আছে, কিন্তু তখন এই ডিস্ট্রিবিউশনের জন্য এত বেশি তার লাগতো যেটা তোমার খরচ অনেক বেশি হয়ে যেত। এখন যে টেকনিকটা করলাম, এখানে যে সাবস্টেশন আর জেনারেটর আছে, আই মিন যে ট্রান্সফরমার জেনারেটর আছে, ওই সাবস্টেশনের যে জেনারেটরের আউটপুট আর ট্রান্সফরমারের হচ্ছে আউটপুট মানে লো টেনশন সাইড, এই দুটোকে একটা প্যারালাল সুইচ মানে ওটাকে বলে অটো ট্রান্সফরমার সুইচের চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে নিয়ে সরাসরি এই প্যানেলে চলে যাব, এখানে সুইচিং স্টেশনে যাব। সুইচিং স্টেশন থেকে পুরো বিল্ডিংয়ের ফ্লোর ওয়াইজ বা অন্যান্য ইকুইপমেন্ট ওয়াইজ বা এসি প্লান্ট ওয়াইজ লোডগুলি চলে যাবে, যেগুলির জন্য তার কম লাগবে। দিস ইজ সেন্ট্রাল পয়েন্ট। এইটা তখন আমি বলছিলাম একটু ধৈর্য ধরে বুঝতে পারবা। তাহলে এখন দ্যাট পয়েন্ট ইজ, রুল ভাঙছে না, কিন্তু আমরা রুল ভাঙছি না, আমরা হচ্ছে কেবল মিনিমাম রাখার জন্য ইলেকট্রিক্যাল সাবস্টেশনটাকে ওই সুইচ করতেছি ওই সেন্টার পয়েন্ট থেকে। এটাই ও বিল্ডিংটা করা হয়েছে আর কি। বিল্ডিংটা করেছে, অনেক বিল্ডিংয়ে এগুলি করা হয়, হাই রাইজ হলে এটা করা হয়, এটা হচ্ছে একটা সুবিধার জিনিস। এবার আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়েছে। এখন এইখানে আসো, এইখানে হচ্ছে আজকে সময় কম, যদি পারি আমি এক ফাঁকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে যে এটা চলমান যে বিএনবিসি সেই অনুযায়ী এরকম জায়গা লাগে। নতুন যেটা হবে ওইটার আসলে টিমে আমি কাজ করতেছি। আমি এই সাবস্টেশনের জায়গা আরও কমিয়ে দেওয়ার জন্য একটা টেকনিক করেছি আর কি। এটা তো সেই তালিকা না, ওই তালিকাটা আমি ফাঁক পেলে এক ফাঁকে দেখাই দিব, ফাঁক পেলে একটা দেখাই দিব। এই যে তালিকাটা আছে, এই তালিকায় যে জায়গা লাগতেছে, এই জায়গার প্রবলেমটা কি দেখো। প্রবলেমটা হচ্ছে যে ছোট্ট একটা ট্রান্সফরমার থাকলো,
তার জন্য যে জায়গা লাগলো, এটা মিটার স্কোয়ার, একটা 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10.76 মিলি বর্গ ফুট। তো এখানে 10 দিয়ে তো গুণ করছো, তো তুমি এটা হচ্ছে দেখো 450 চেয়ে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 450 চেয়ে এক্স্যাক্টলি কত হয় বের করতেছি। পঁয়তাল্লিশ, দেখো এই 484 স্কোয়ার ফিট হয় এক টু একটা সাব স্টেশনের। অনেক ছোট অ্যাপার্টমেন্ট আছে, প্রায় 1000 থাকে। 1000-এ তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অনেক অ্যাপার্টমেন্ট আছে, বুয়েটেও আছে 1000-এ। তো তার অর্ধেক, তো এটা কেমন হলো? একটা ছোট বাসার অর্ধেকই লাগতেছে হচ্ছে একটা ট্রান্সফরমারে। সো দিস ইজ টু মাস। আর যদি বড় হয়, দেখো এখানে 3 মেগা আছে, 3 মেগা আছে, তো এটা প্রায় 220 লাগতেছে। এই যে কত বড়, তো অনুমান করতে পারছো, 76 দিয়ে গুণ করো, দেখো কত লাগতেছে। $220। ওরে বাবা, এটা তো বিশাল এক অ্যাপার্টমেন্টের চেয়ে বড় লাগতেছে। এটা তো 2367 লাগতেছে। আচ্ছা, তো আসলে 2006 সালে এইটা যখন করা হয়, তখন আমি ওই টিমে ছিলাম না। আমি তোমাদের দেখাবো যে নতুনটায় একটু জায়গা যাতে কম লাগে সেজন্য একটা নতুন ব্যবস্থা সাজেস্ট করেছি। যদি বইটা তো এখনো বেরোয়নি, সেজন্য আবার আমি ওটাকে লেকচারের মধ্যে রাখিনি, কারণ লেকচারটা তো আগে বানানো আর রেকমেন্ডেশনটা করেছি রিসেন্টলি। সো কতবারই করেছি একেবারে, কিন্তু এটাও সময় লাগতেছে। এখন কি বলবো, কতবারই করেছি কিন্তু এখনো হয়নি ওটা। আই মিন ডকুমেন্টের মধ্যে ঢুকে গেছে, কিন্তু গভর্নমেন্টের পারমিশন নিয়ে যেটা বই বিভাগে বের হয়ে যায়, ওটা এখনো বেরোয়নি। ওকে, তো এবার আসি যেটা সাবস্টেশনের ভেন্টিলেশন। সাবস্টেশনের ভেন্টিলেশনে এটাকে মোটামুটি ওখানে জানালা থাকতে হবে, লুভার বলে, লুভার থাকতে হবে, এক্সস্ট ফ্যান থাকতে হবে, উইন্ডো প্যান থাকতে হবে, এবং ওগুলি চালু রেখে বাতাসের চলাচল করতে হবে। একেবারে কিছু না দেখলে আজকে কেমন হয়। সো আসো আমাদের লেআউটটা দেখি। লেআউটে, এখানে লেআউট বলতে ডিজাইনটা বোঝাচ্ছি যে দেখতে কেমন লাগবে। এখানে আসো, দেখো। তো মোটামুটি তোমাদের অনেক কিছু তোমরা শুনলা, এখন এই চাক্ষুষ দেখে এটা ইয়া করো। দেখো যে এই যে স্কোয়ার জায়গাটা, এটা স্কোয়ারই হতে হবে এমন কোনো কথা নেই, রেক্টাঙ্গুল হতে পারে। তো ধরে নাও যে এই জায়গাটা হচ্ছে তালিকায় তৃতীয় কলামটা, ওখানে যেটা আছে যে তোমার হচ্ছে ট্রান্সফরমার সহ এভরিথিং এর জায়গা, শুধু জেনারেটরের জায়গা ছাড়া। হ্যাঁ, আর এটা হচ্ছে দ্বিতীয় কলামটা। ফার্স্ট কলামে আছে হচ্ছে ওখানে সাইজ অফ ট্রান্সফরমার, মানে ইন ক্যাপাসিটি, ওটা ক্যাপাসিটিতে আছে কত কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এবং দ্বিতীয় কলামে আছে এই জায়গাটা, এই যে এই জায়গাটা। দ্বিতীয় কলামে আছে এই জায়গাটা, ওকে, এই জায়গাটা আছে। তৃতীয় কলামে আছে এই গোটা জায়গাটা। এবং তৃতীয় কলামে ব্র্যাকেটে যে কি জিনিস লেখা আছে, তোমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করো, কি বলে রিকালেক্ট করার চেষ্টা করো। সেখানে বলা আছে এইচটি প্যানেল, তারপরে বলা আছে এলটি প্যানেল, তারপরে বলা আছে যে ট্রান্সফরমার। তাহলে এই তো দেখলাম তুমি ট্রান্সফরমার, এই হচ্ছে এলটি প্যানেল, এলটি প্যানেলের দরজা এটা। আর এখানে হচ্ছে তোমার এইচটি, আর এই হচ্ছে ট্রান্সফরমার রুম। জেনারেটর এখানে দেখা হয়নি, এখানে হচ্ছে ওয়ার্ক এরিয়া। আসলে এখান দিয়ে অনেক কিছু থাকে আর কি। তো তোমার এখানে আসলে এই লেআউটে আমরা যন্ত্রপাতিগুলি দেখতে পাচ্ছি না, আমরা পাচ্ছি হচ্ছে একটা করে ব্লক। তাহলে এটা একটা ব্লক ডায়াগ্রাম আর কি, বিকজ এখানে যন্ত্রপাতি দেখতে পাচ্ছি না। কিন্তু তোমরা যদি আমি এই লাস্ট কয় পাতায় যা যা পড়িয়ে আসলাম সব কিছুর না হলেও, যেমন এখানে হাইটটা এখান থেকে বোঝা যাচ্ছে না, হাইট এটা কততলা বিল্ডিং, এবং এই সাবস্টেশনের রুমটাও ইভেন কত উঁচু সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আছে। আমরা বলেছি যে বিল্ডিং উঁচু হোক বা ছোট হোক, এটাকে আমরা রাখার চেষ্টা করব
নিচে বেসমেন্টে বা গ্রাউন্ড ফ্লোরে হলে অনেকগুলি শর্ত আসতে হবে। ওই যে একটা দেখলাম যে ওখানে যে ডিজাইন করবে তাকে একটা আন্ডারটেকেন দিতে হবে। আর আরেকটা বলেছি যে এ যদি উপরে হয় তাহলে অন্তত তার এই ট্রান্সফরমার এবং যদি জেনারেটর থাকে সেটাকে নিচে রেখে বাকি এলাকাটাকে উপরে নিয়ে যাবো, মানে বাকি এলাকায় ওগুলিকে সাজিয়ে ফেলবো। এগুলি যদি ট্রান্সফরমার নিচে রাখি তাহলে অবশ্যই আমাকে এটাও নিচে রাখতে হবে। তো এইটার নাম হচ্ছে এইচটি মিটার। দেখো এই যে এখানে আছে যে এইচটির আবার মিটার থাকে। এই এইচটি রুমের মধ্যে একদিকে মিটার থাকবে। আচ্ছা, মিটারটা কেন লাগছে? যে বিদ্যুৎ কোম্পানি কানেকশন দিবে সবার প্রথমে ওই মিটারে, এবং মিটার রুমটা সাধারণত ওদের কন্ট্রোলে থাকে আর কি। ওটার মধ্যে আর কোনো কাজ থাকে না, তো কেউ ওখানে ঢুকতে পারে না। বাইরে থেকে কানেকশন আসবে মিটারে। মিটার থেকে এই যে বলা হচ্ছে এইচটি, এটা হচ্ছে এইচটি হাই টেনশনের একটা ব্রেকার। তো দেখো জানালা দরজা আছে, ওইটা ভেন্টিলেশনের কথা বলছি সেটাও কিন্তু এখানে হয়ে গেল। ওইদিকে জানালা আছে, এদিকে দরজা আছে। তারপর এই ব্রেকার থেকে তার যাবে হচ্ছে এইটার হাই টেনশন একটা বুশিং থাকে সেখানে। তারপরে লো টেনশন বুশিং থেকে এটার মধ্যে ঢুকবে। এই প্যানেলগুলির মধ্যেই আসলে লো টেনশন ব্রেকার আছে বা এলটি সুইচ গেট যেটাকে বলে, আর এটা হলো এইচটি। তাহলে সব জিনিস কিন্তু চলে আসলো এখানে। বাকিটা দেখানো হচ্ছে না। বাইরে থেকে লাইন আসলো, লাইনটা এসে ঢুকলো মিটারে, মিটার থেকে গেল এখানে, এখান থেকে আসলো এখানে, মানে এটার নামই এইচটি ব্রেকার। এই তো যাদের এই কৌতূহল হচ্ছে যে আমার এটা দেখে লাভ কি, আমি ওই কানেকশনটা দেখবো ধীরে ধীরে পরবর্তী ফিগারে ওগুলি দেখানো হচ্ছে। আপাতত দেখানো হলো তার লেআউট বা জায়গাটা উইথ সাম ব্লক ডায়াগ্রাম, ভেন্টিলেশনের ব্যবস্থাটা, অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা, এগুলি। এরপরে আমরা ধীরে ধীরে ওটা দেখবো। ওটাকে যদি সাইড থেকে দেখো একদম এটার সাথে মিল আছে। দেখো এই যে এইচটি, এটা এই হচ্ছে এইচটি, এই যে এই অংশটা হচ্ছে এইচটি, এই অংশটা হচ্ছে এইচটি। আচ্ছা, আমরা একটু বুঝবো কিভাবে এইচটি এই দুটো, এই জন্য তোমরা পরে ভালো করে মিলাই নিবা। এই যে এই অংশটা দেখো এইচটি, দেখো এটা হচ্ছে যে হাই টেনশন, এই হাই টেনশন, এখানেও দেখো হাই টেনশন, এই যে এটা হচ্ছে হাই টেনশন। এটা মাটির নিচ দিয়ে কানেকশনটা আসছে, তাহলে তুমি এটা থেকে ওটা বুঝতে পারবে না। কানেকশনটা চলে আসছে মাটির নিচ থেকে, এসে এইচটি মিটার দিয়ে ঢুকছে। এই দেখো মাটির নিচ থেকে আসছে, এই যে মাটির নিচ থেকে আসছে, এসে তোমার এখান দিয়ে গেল যে এটা হচ্ছে মাটির নিচে, মানে আমরা বেসমেন্টের ওইভাবে আনছি আর কি। তো এখানে যে এটা আমার গেল, তো এটা যে আমি এইচটি বুঝলাম কিভাবে? কোথাও কি লেখা আছে? দেখো তো, কোথাও কি লেখা আছে এইচটি? কেউ কি দেখতে পাচ্ছ যে এইচটি লেখা আছে? আছে। হ্যাঁ, তো আমরা কিভাবে বুঝবো? যদি মনে করো যে বাইরের থেকে আসছে সেজন্য এইচটি, তো বাইরে তো যেতেও পারে, আউটপুটও তো যেতে পারে। তো দেখো এইচটি না থাকলেও এটা বোঝার কায়দা আছে। কায়দাটা হচ্ছে যে এই যে তার কিন্তু সংখ্যা কিন্তু 3টা। তো এখানে হচ্ছে এই এইচটিতে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে 3টা থাকে, আর এলটিতে থাকে 4টা। এখানে কিন্তু নিউট্রাল থাকে না। এটা ফেজ 1 2 3, এখানে ফেজ 1 2 3, আরেকটা হচ্ছে নিউট্রাল। যদিও এই জায়গায় যে একটা এলভি বলা আছে সেটা দেখে বোঝা যায়, কিন্তু তার আগে এখানে কিন্তু তোমার আর এইচটি বলা নেই। তবুও কিন্তু বুঝলা তোমার, কিন্তু এটাও কিন্তু নলেজ যে যখনই তুমি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সব জায়গায় না কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে 3টা যেখানে দেখবা ওটা এইচটি। এটা দেখতেছো এটা ডাবল লাইন আর কিছুই না। লাইনটা ডাবল মানে প্যারালাল, দুইবার আসছে। আর এখানে হচ্ছে মানে যদি দুইবার দেওয়া হতো তাহলে তার মোটা হতো। মনে করো এই তারটা আসলে একই জায়গা থেকে আসছে, এটা একই জায়গা থেকে আসছে, এটা একই জায়গা থেকে আসছে। এরকম অনেক সময় করা হয়, সাবস্টিটিউশনে যাবে দেখবা করা হয়। তারা করলে এই তার মিলে একটা মোটা তার দিতে হতো। ওটার থেকে একটা থেকে দুইটা দেওয়া ভালো আসে আসলে, বাঁকাইতে সুবিধা হয়, প্লাস কোনো কারণে একটা তার সমস্যা হলে অন্যটা দিয়ে কিছু পরিমাণ পাওয়ার থাকে। সো দিস ইজ তোমার হচ্ছে এইচটি সাইড। এটা তো তোমার এলটি সাইডে চলে গেল 4টা। তারপর তাহলে এলটির ব্রেকার চলে আসলো, এলটি ব্রেকার হয়ে তো এটা আবার ওদিক দিয়ে বেরোয় চলে যাবে এলটি প্যানেলে। এলটি কেবল ট্রেস দিয়ে, কেবল ট্রেস কাকে বলে? যে এটা কিন্তু মাটির নিচে, এটাও কিন্তু মাটির নিচে। কেবল ট্রেস দিয়ে ঢুকলো, ঢুকে এটা এগুলির মধ্যে দিয়ে তারপরে হচ্ছে বলছিলাম যে এইচটি বুশিং থাকে, ওখানে গেল বুশিং থেকে। তার মানে এই জায়গায় যে অংশটা দেখছো এটার মধ্যেই কিন্তু তার ব্রেকারটা আছে, যে বলা আছে তো সুইচিং অ্যান্ড প্রোটেকশন প্যানেল। হ্যাঁ, এটার সুইচিং অ্যান্ড প্রোটেকশন প্যানেল, এখানেই হচ্ছে তার ব্রেকারটা। আর এখান দিয়ে গেল, তাহলে এখান দিয়ে যে এখানে গেল আবার ব্রেকার, তাহলে এটাকে বলে এলটি। ওই দেখো এলটি সুইচ গেল, এটা হচ্ছে এলটি ব্রেকার, এটা হচ্ছে এইচটি ব্রেকার। আর এখানেই মিটারিং এর ব্যবস্থা থাকবে আর কি। তো অনেক সময় সেটা আলাদা রুমে থাকে। আর তোমাদের যে ওয়েল সাম্প বা সাউপিট বলা হয়েছিল, দেখো যে সেটা হচ্ছে এইখানে। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে। এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে আর লো টেনশন কেবল দিয়ে চলে গেল। আবার এখানে আসো, এবার ভালো করে বুঝতে পারবো, কারণ এটা না বুঝলে তো তুমি, যদিও তোমাদের চাক্ষুষ কোনো জায়গায় নিয়ে গেলে ভালো বুঝতা। যদি শেখ রাসেল টাওয়ার কি ওটা কি লোকজন থাকা শুরু করেছে বলতে পারো তোমরা কেউ?
হ্যালো, হ্যালো, ওই যে তোমাদের ওখানে শেখ রাসেল টাওয়ার যেটা, ওটার মধ্যে কি লোকজন বসত করা শুরু করেছে? জানো না? ওটার কথা এই জন্য বলছি যে ওখানে তো সাবস্টেশন আমি আগের ব্যাচকে দেখিয়েছি, কারণ তখন ওখানে লোকজন বসত করা শুরু করেনি, তো ওটা হচ্ছে আহ, তৈরি হচ্ছে, তো নিয়ে দেখিয়ে নিয়ে আসছে আগের ব্যাচটাকে। হ্যাঁ, তো তোমার হচ্ছে যে হাতে কলমে না দেখলে তো এগুলি বুঝবে না আর কি। এখন যদি তোমরা খোঁজ নিও, যদি লোকজন যদি বসত করা শুরু না, অর্থাৎ যদি ওটা কমিশনিং না হয়ে যায়, ওটাকে এনার্জাইজ যদি হয়ে না যায়, তাহলে নিয়ে দেখানো, সবাইকে একবারে নিয়ে দেখানো যাবে। আর যদি এনার্জাইজড হয়ে যায় তাহলেও দেখানো যাবে, কিন্তু কম কম লোক যেতে হবে, অল্প অল্প লোক যেতে হবে। খোঁজ নিও এটা, যে ওখানে কি অবস্থা। মানে চালুতে তো বিদ্যুৎ থাকে, তো অনেক বেশি লোক তো একসাথে যাওয়া যাবে না, অল্প অল্প লোক করে যাওয়া যাবে, বা অন্য কোনো সাব স্টেশনও যেতে পারো তোমাদের ভিতরে। তাহলে এইটা দেখো, এখান থেকে লেআউট দেখে এটা বোঝা, তার মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে আসলো, এসে মিটারে, মিটার থেকে প্রোটেকশনে, ওটার নামই হচ্ছে এইচটি প্যানেল। তারপরে হচ্ছে গিয়ে এটা চলে আসলো ট্রান্সফরমারে, ট্রান্সফরমার থেকে আবার লো টেনশনে যাওয়ার সময় এখানে কিন্তু একটা, এখন যদি তুমি বলো কোথায় ব্রেকারটা কোথায়, সেটা আমি আরো ডায়াগ্রামে দেখাবো, কারণ এক একটা জিনিস এক একটা জিনিস এমফাসিস করে। এটার মধ্যে ডিটেল অফ ব্রেকারটার ওগুলি নাই, এটাকে এই জন্য বলে লেআউট ডায়াগ্রাম, মানে শুধু ব্লক। তো এখন এই যে যে একটা একটা ঘর দেখতেছো, এই যে একটা, এই যে একটা, এগুলি আসলে আলমিরার মতো, এই জন্য সাবস্টেশনে গেলে বুঝতে পারবা, দেখবা যে আলমিরার মতো। তো এক একটার মধ্যে এক একটা করে ব্রেকার আছে আর কি। হ্যাঁ, তো ওখান থেকে যে আসছে, প্রথমে আসছে সে প্রধান ব্রেকারে, তারপর সেখান থেকে আবার ছোট ছোট ব্রেকার হয়ে লোডগুলি চলে গেছে, যেগুলি চলে গেছে ওটাকেই বলে তোমার হচ্ছে সার্কিটে চলে গেছে, মানে ফিডার। যেগুলি ডিস্ট্রিবিউশন হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে, আমরা এইখানে যেটা বলছিলাম, যে তার মানে এলটি প্যানেল যেটা, সেই এলটি প্যানেলটা হচ্ছে এই যে এটা, এটা সুইচিং রুমে। তো এই সুইচিং রুমে ওখান থেকে কিন্তু যে অনেকগুলি আলমিরার মতো দেখলাম, বিভিন্নটা থেকে বিভিন্ন ফ্লোরে চলে যাবে, ওখান থেকে বিভিন্ন উপরেও যাবে, নিচের দিকেও যাবে ওখানে। আর হচ্ছে বাকিগুলি হচ্ছে এখানে, এখানে। তো যদি এইভাবে তুমি একটার সাথে একটা মিলাতে থাকো, বাকিগুলি হচ্ছে এখানে, যে এইচটি এবং ট্রান্সফর্মার ওটা নিচে থাকবে। তো এখন তুমি এইটার থেকে একদম ডায়াগ্রামটা পরিষ্কার হলো। এই যে যে পিটটা, এটা সবসময় থাকবে না, শুধুমাত্র বড় ট্রান্সফর্মার যা সাইজ, তেলের পরিমাণ, এখানে তেল থাকে, তেলের পরিমাণ হচ্ছে 2000 লিটারের বেশি। এখানে তেল ছাড়াও ট্রান্সফর্মার হয়, যেটাকে ড্রাই বলে, সেটা আরেকদিন বলবো, আজকে এটা দরকার নাই। এটা এবার দেখলা টপ থেকে, ওটা দেখছিলাম সাইড থেকে, দেখো এটা কিন্তু সাইড থেকে, এই এটা হচ্ছে টপ থেকে। টপ থেকে দেখলে তুমি বুঝতে পারবা যে বাইরে থেকে এই যে আসলো, যেহেতু সাইড থেকে দেখছিলাম তখন 3টা তার দেখা যাচ্ছিল, এখন উপর থেকে দেখলে একটা তারই দেখবো, কারণ একটা নিচে একটা, একটা নিচে একটা, এইভাবে আছে। তো এটা হচ্ছে ওখান দিয়ে এসে তোমার এইখানে হচ্ছে গিয়ে ঢুকলো। সো দিস ইজ হাই টেনশন বুশিং 3টা, এটা হচ্ছে লো টেনশন। তো এটার মধ্যে 3টা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। তো 4টা তার চলে আসলো, চলে এসে এখান দিয়ে বেরোয় যাবে, বেরোয় যায় ওই এলটি প্যানেলের মধ্যে ঢুকে যাবে, এলটি প্যানেলে ঢুকে যাবে। সো এই প্যানেলের মধ্যেই কিন্তু আছে হচ্ছে এলটি ব্রেকার। আর এখানে যেটা সকপিট দেখা যাবে না, সেটা তো নিচে আছে, ট্যাঙ্কের নিচে। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আসছি আমরা সাবস্টেশনের সার্কিটে। এখানে কিন্তু কোনোটা কিন্তু সার্কিট না, সব হচ্ছে লেআউট, যে সবই হচ্ছে লেআউট। ওকে, খেয়াল করবা যে শব্দটা কি, লেআউট। আর এইখানে আমরা সার্কিটে যাওয়ার জন্য আমাদের সিম্বলগুলি পড়তে হবে। মানে এখন আমরা সার্কিটে যাচ্ছি সাবস্টেশন। সিম্বল মানে কোনটা দিয়ে কি বোঝায়, কোনটা দিয়ে সুইচ বোঝায়, কোনটা দিয়ে ব্রেকার বোঝায়, ইত্যাদি বোঝায়, কোনটা দিয়ে লাইটিং অ্যাস্টার ইত্যাদি বোঝায়। সিম্বলগুলি সময় কম, তো দেখে নিও। মানে সিম্বল দেখতে আর কি, আমরা তো আমাদের এই কোর্সের শুরুতেই ওই যে লিজার্ড এন্ড সিম্বল তো দেখাইছিলাম, যে কোনটা দেখতে কেমন দেখে সার্কিট থেকে বুঝে নিতে হয়। এটা এবিসিডির মতো পড়িয়ে তো লাভ নেই। সো সাবস্টেশন ইকুইপমেন্টের মধ্যে থাকে হচ্ছে তার বাসবার। এটা কিন্তু বাসবার ট্রাঙ্কিং না, উল্টাপাল্টা বুঝো না। বাসবার ট্রাঙ্কিং কিন্তু ডিস্ট্রিবিউশনের বাসবার, আর বাসবার হচ্ছে শুধু বোর্ডের মধ্যে বা প্যানেলের মধ্যে যে বাসবার। তারপর থাকে ইনসুলেটর, ওকে, ইনসুলেটর। তারপর থাকে আইসোলেটিং সুইচেস, আইসোলেটিং সুইচেস। তারপর থাকে সার্কিট ব্রেকার। তারপর থাকে পাওয়ার ট্রান্সফরমার, মানে ট্রান্সফরমার যেটা আর কি। তারপর থাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে ওই মূল ট্রান্সফরমার ছাড়া এখানে ওই মেজারমেন্টের জন্য অথবা প্রোটেকশনের জন্য ট্রান্সফরমার থাকে আর কি, ছোট্ট ছোট্ট ওগুলিকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। ওটা দুই ধরনের হয়, কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার।
কারেন্ট ট্রান্সফরমার, পোটেনশিয়াল, এই ছাড়া হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার একটা, ভোল্টেজ ট্রান্সফরমার অফকোর্স, তারপরে হচ্ছে মিটারিং অ্যান্ড ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট থাকে, আরও মিসেলেনিয়াসের মধ্যে থাকে ফিউজ, কারেন্ট ক্যারিং ইকুইপমেন্ট এবং সাবস্টেশন, অক্সিলারি আইটেমস। এগুলি কোনটা কীভাবে বোঝায়, ওই যে সব লেজেন্ডের মধ্যে আসছে, যে এগুলি আসছে। এরপরে হচ্ছে নতুন টপিক, যে বাস বার অ্যারেঞ্জমেন্ট আমরা একটু দেখাচ্ছি। একটা হলো সিঙ্গেল বাস সিস্টেম, এখানে দেখো সিঙ্গেল বাস সিস্টেম আমরা দেখিয়েছি। সিঙ্গেল বাস সিস্টেম এখানে যেটা বোঝানো হচ্ছে যে এই হচ্ছে আমার বোঝার জন্য আমি এক কাজ করি, সেটা হচ্ছে প্রথমে এই বরাবর ভাগ করে নিই। ভাগ করে নিয়ে এখানে দুটো ট্রান্সফরমার আছে, যে কোনো একটা বুঝতেই হবে, কষ্ট করে এটার বুঝতে হবে না। দাগটা দিলাম, দাগের এদিকে একটা ট্রান্সফরমার আছে, এদিকে একটা ট্রান্সফরমার আছে। অনেক ক্ষেত্রেই ট্রান্সফরমার এভাবে থাকে, একই অ্যারেঞ্জমেন্টের মধ্যে দুটো ট্রান্সফরমার, 3টা 4টা থাকে আর কি। তাহলে একটা বুঝি। তো এই হচ্ছে আমার ইনকামিং লাইন, এই যে এটা হচ্ছে ইনকামিং লাইন, 11 কেবি থেকে এটা চলে আসছে, 11 কেবি থেকে এটা চলে আসছে। এটা এটার জন্য এখানে একটা প্রোটেকশনের ব্যবস্থা আছে, সিম্বলের মধ্যে দেখে নেবে, এটা প্রোটেকশনের ব্যবস্থা। নর্মালি প্রোটেক্ট হবে না, আউটফার্ট হলে এটা প্রোটেকশন দিবে আর কি। সাথে হচ্ছে পিটি মানে পোটেনশিয়াল ট্রান্সফরমার। সে আসলে যে কাজটা করে, দেখো কেন এটা লাগে একটু চিন্তা করো, যে 11 কেবি কোনো মিটারে মাপতে পারবে না, তো মাপতে গেলে তো মিটারটা বার্স্ট করে যাবে। তো এটাকে একটা ট্রান্সফরমার দিয়ে কমিয়ে আনা হয়, কমিয়ে এটাকে নিয়ে আসা হয় 110 ভোল্টেজের লেভেলে। তারপরে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো ওই 110ই যখন মিটারে শো করবে, তখন ওই 11 কেবি হিসাবে শো করবে, বিকজ দেয়ার ইজ ট্রান্সফরমার রেশিও, ওটার মধ্যে আছে, সে ওটা মনে রেখে সে পড়া। এই জিনিসটাকে বলে আইসোলেটর। তারপর এটার ব্যবস্থা বলতেছি এটা কি আর কি, এটাকে বলে কারেন্ট ট্রান্সফরমার। এখানেও তাই, এই লাইনের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আসলে ডিপেন্ড করে সাবস্টেশনটা কত কেভিএর। যত কেভিএর তাকে যদি তুমি ভোল্টেজ দিয়ে ভাগ করো তাহলে কারেন্ট পাবে। দেখবে যে অনেক সময় হাজার হাজার অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এই হাজার হাজার অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে গেলে অত বড় মিটার তো পাওয়া যাবে না। তো ওটাকেও কিন্তু এই যে সিটি দিয়ে, এটা আসলে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার মানে হচ্ছে যে স্টেপ আপ ট্রান্সফরমারে কিন্তু কারেন্ট কমে যায়, স্টেপ আপ ট্রান্সফরমারে ভোল্টেজ বেড়ে যায় কিন্তু কারেন্ট কিন্তু কমে যায়। যখন স্টেপিং আপ করা হয় ভোল্টেজ বাড়ে কিন্তু কারেন্ট কমে যাবে। তার মানে হচ্ছে এখানে যদি 1000 অ্যাম্পিয়ার হয়, আর যদি সেটাকে 100 গুণ যদি প্যাচ থাকে, এখানে 100টা প্যাচ, তাহলে ওই কারেন্টকে দেখাবে সে 10 অ্যাম্পিয়ার করে। তো এরপরে এটা হচ্ছে ওয়েল সার্কিট ব্রেকার, ওসিবি হচ্ছে 11 কেবি লেভেলে ওয়েল সার্কিট ব্রেকার। এখানে আরেকটা আইসোলেটর, এইটা হচ্ছে 11 কেবি বাস, এইটা আরেকটা আইসোলেটর। এটা হচ্ছে আবার এই যে ওয়েল সার্কিট ব্রেকার, এটা হচ্ছে একটা সিটি, এইটা হচ্ছে মূল ট্রান্সফরমার, যেটা সাবস্টেশনের মধ্যে দেখানো হলো, পরিষ্কার করে দেখলা ওটা আছে। এই হচ্ছে ট্রান্সফরমার, এবং এই হচ্ছে তোমার আউটগোয়িং লাইন, যেটা হচ্ছে এটা। তো আমরা এই একই জিনিসের ডান দিকে দেখবো, রিপিট করার কোনো দরকার নেই। এইটা এখানে একটু ভালোভাবে বুঝো যে এটা কি দিয়ে কি করেছে। প্রথমত এখানে কত ভোল্টেজ আছে, কত কারেন্ট আছে, সে ভোল্টেজ কারেন্টটাকে দেখার জন্য আমার লাগবে হচ্ছে সিটি অ্যান্ড পিটি। সো দিস ইজ সিটি, দিস ইজ পিটি। দেখো এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, ভোল্টেজ ট্রান্সফরমার। বিকজ অত বেশি ভোল্টেজ আমি তো মিটার দিয়ে তো বুঝতে পারবো না, আমাকে মিটারের যে রেঞ্জ আছে সেই রেঞ্জে নামায় নিয়ে আসতে হবে। তো ওই রেঞ্জে নামানোর জন্য আমি ওটাকে সিটি পিটি ব্যবহার করলাম। আর একটা হচ্ছে যে এই ট্রান্সফরমারে রক্ষা করার জন্য বা প্রোটেকশন করার জন্য ব্রেকারের যে ভোল্টেজ দেবো সেটাও কারেন্ট ভোল্টেজ কম হতে হবে। সো উই নিড অ্যাগেইন সিটি অ্যান্ড পিটি। সো দেয়ার ইজ এ সিটি, দেয়ার ইজ পিটি। তোমাদের কাছে মনে হচ্ছে যে সিটি যেহেতু দুইটা আছে আর পিটি তাহলে দুটা থাকা উচিত ছিল, এটা হচ্ছে কমন একটা কিউরিওসিটি। অনেকেরই মনে হবে যে পিটি দুইটা থাকা উচিত ছিল, সিটি দুইটা, পিটি দুইটা, কিন্তু দেখা যায় যে একই পিটি দিয়ে আসলে দুইটার কাজ করে ফেলা হয়, সেম পিটি দিয়ে দুইটার কাজ করা হয়। এর কারণটা আমি তোমাকে বলি, এর কারণটা হচ্ছে যে পিটি যদি এখানেও একটা ইউজ করতাম, ওর ভোল্টেজ রিকোয়ারমেন্ট এবং এর ভোল্টেজ রিকোয়ারমেন্ট আসলে সেম। তার মানে যখন আমরা মিটারিংয়ের কাজে পিটি ইউজ করি, সেও যে আউটপুট হলে চলে যায়, আমি যখন প্রোটেকশনে ইউজ করি সেম আউটপুট হলে চলে যায়। কিন্তু সিটিতে এই কাজটা হয় না। সিটির মিটারিংয়ের ক্ষেত্রে লাগে এক ধরনের কারেন্ট, আর প্রোটেকশনের জন্য এটাকে আরেক ধরনের কারেন্ট। সাধারণত 5 অ্যাম্পিয়ার লাগে আর হচ্ছে 1 অ্যাম্পিয়ার লাগে।
1 এম্পিয়ার হচ্ছে প্রোটেকশনে আর 5 এম্পিয়ার লাগে হচ্ছে মিটারিংয়ে। সেই জন্য দুটো সিটি লাগছে, আর দুটো পিটি লাগতো, যে যদি প্রোটেকশনে একটা ভোল্টেজ লাগতো আর একটা। এটা কোথায় আছে ডেসক্রিপশনের মধ্যে কিন্তু ঠিকই আছে, তোমরা তাকাইলে দেখতে পাবা। এই যে দেখো, এই যে ভোল্টেজটা লাগে হচ্ছে 110, মিটারিংও 110 লাগে, ওখানে 10 লাগে, আর ওইটা লাগে হচ্ছে 1 এম্পিয়ার এবং 5 এম্পিয়ার। দেখো অলরেডি এখানে বলা আছে যে দিস মেজারমেন্টের জন্য এটা হচ্ছে 5 এম্পিয়ার। আমি কিন্তু একটু আগে বলেছি মেজারমেন্টে 5 এম্পিয়ার আর হচ্ছে প্রোটেকশনে 1। ওই কথাটা হয়তো এখানে লেখা নাই, কোনো জায়গায় আছে, কোথায় দেখবা, খুঁজে দেখবা যে আছে। তো তোমার আর আমি পিছনে না যাই, তাহলে তোমরা এখন কারণটা বুঝে ফেলা। এগুলি খুব প্র্যাকটিক্যাল জিনিস। বলছি যে আগে কাদের বলেছি জানি না, কারণ বুয়েটেও তো কোর্সটা সাইমেলটেনিয়াসলি এই টার্মেই পড়াচ্ছি। থিওরি কোর্স নাই এখানে, 4th ইয়ারে ল্যাব আছে এটার। তো ল্যাবে পড়াই, থিওরির মতো করেই পড়াতে হয়, আর ওদের পড়াতে আরও সুবিধা। অলমোস্ট ফিনিশিং এ তো সমস্ত পাওয়ারের কোর্স পড়ে ফেলছে। এনিওয়ে, তোমাদের বলছি কিনা জানি না, আবার খেয়াল করো কি বলছি। ফর এনি সার্ভিস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটার জন্য ভাইবা দিতে গেলে তোমাকে সাবস্টেশন একটা আঁকতে বলবে, আর সেটার মধ্যে কোনটা কি কি লাগে, কি কাজে লাগে, এটার সম্পর্কে যার যত ভালো ধারণা আছে তার তত সম্ভাবনা বেশি। কিন্তু ভালো করে শিখো কি বললাম। সেটা হচ্ছে যে মেজারমেন্টে হচ্ছে 5 এম্পিয়ার, প্রোটেকশনে হচ্ছে 1 এম্পিয়ার, দুইটা দুই রকম বলে দুইটা সিটি লাগতেছে, কিন্তু ভোল্টেজটা কিন্তু এখানেও যায় এখানেও যায়। তাহলে ওই এখান থেকে একটা কানেকশন, এখান থেকে একটা কানেকশন নিয়ে আমি একটা কাজ সেরে ফেললাম, আর এখান থেকে একটা কানেকশন এখান থেকে নিয়ে আরেকটা কাজ সেরে ফেললাম। সবকিছু মিলে যেটা দাঁড়াইলো যে তুমি যে লেআউট দেখছো, সেই লেআউটের সাথে তো এটাকে মিলাতে হবে, কারণ এটা তো একটা সার্কিট ডায়াগ্রাম। মিলায় ওখানে যে ট্রান্সফরমারের জায়গাটা যে দেখতেছো, নিশ্চয়ই দেখছো একটা ট্রান্সফরমার জায়গা লেআউটের মধ্যে, এই হচ্ছে সেই ট্রান্সফরমারটা। এরপরে ট্রান্সফরমারের পরে থাকে হচ্ছে ব্রেকারের পরে থাকে এলটি প্যানেল। তাহলে আমরা বলেছি যে এলটি প্যানেলের মধ্যেই কিন্তু ব্রেকার দেওয়া আছে, তো সেটার জন্য এখানে দেখা নেই, এই ডায়াগ্রামে সেটা দেখানোই নাই। দেখানো বলা হয়েছে যে আউটগোয়িং লাইন টু 400 ভোল্ট। তার মানে এই জায়গার থেকে পরের জায়গাটা হচ্ছে এলটি প্যানেল, যেখানে ব্রেকার আছে এবং অন্যান্য ফিডারগুলি আছে। তাহলে আমরা এই যে ডায়াগ্রামটা এঁকেছি সেটা মূলত এলটি প্যানেল পর্যন্ত এঁকেছি। তো এলটি প্যানেল, তার আগে হচ্ছে ট্রান্সফরমার, তার আগে দেখো এই যে সিটি, এটা হচ্ছে অ্যানাদার ব্রেকার। এই ব্রেকারকে তুমি অবশ্যই এলটি ব্রেকার বলবে না এসটি ব্রেকার বলবে, অবশ্যই এসটি ব্রেকার বলতে হবে, বিকজ দিস ইজ এইচটি। দেখো এই যে হাই টেনশন ব্রেকারটা, এই যে এটা। এখন এখানে একটা অনেকে প্রশ্ন তুলবা, মাথা খারাপ হয়ে যাবে যে ব্রেকার কি এটা একটা দুটো লাগবে। আবার অনেকে বলবা যে এগুলি কি, এগুলি তো ওখানে দেখি না। সেটা আমি ব্যাখ্যা করে মোটামুটি ছেড়ে দিচ্ছি, আজকে সময় প্রায় হয়ে আসছে। দেখো এইটা, এই যে দুটো ব্রেকারের একটা হলেই চলবে, দুটো নাও লাগতে পারে। তো এরকম করে কেন করছে আমি বলতেছি, কেন বলতেছি, যে এখানে বাস আলাদা করছে। বাস আলাদা করলে বাসের আগে একটা পরে একটা দেয় বাসকে আইসোলেট করার জন্য। যদি বাস আলাদা না করতো, এটা একটা দিলেও চলতো। তো মানে হচ্ছে যে সরাসরি এইটা এগুলিকে বাস করে এখানে চলে আসতে পারতো, কোনো সমস্যা নেই। এটা বাইপাস করে এখানে চলে আসলেও হতো আর কি। আচ্ছা, এবার দেখো যে এই আইসোলেটরটা কেন আছে। আইসোলেটর হচ্ছে গিয়ে একটা পুরানো আমলের, ঘুরিয়ে রাখলে ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু এটা পুরানো জিনিস হলেও এটা খুবই লাইফ সেভিং জিনিস। এটা খুবই উপকারী এবং লাইফ সেভিং জিনিস, বরং তোমার ভেরি স্মার্ট জিনিস, অনেক সময় মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। যে কিভাবে বলছি দেখো, সেটা হচ্ছে যে তুমি এই লাইনে মনে করো কাজ করবা, কাজ করার সময় তুমি অবশ্যই এটাকে খুলে রাখবা। তাহলে কি দিয়ে খুলবা? ব্রেকার দিয়ে খুলবা। এখন ব্রেকারটা খোলা আছে না অন আছে এটা খালি চোখে দেখা যায় না। সেটার মধ্যে প্যানেলের মধ্যে যে তারপরে ট্রিপির অবস্থা কি, মানে ওটা খালি চোখে দেখা যায় না, ওটা ফিজিক্যালি ডিসকানেক্টেড, সেটা বোঝা যায় না। ওখানে অনেক কিছু আছে লুকানো, যেহেতু ওটা অটোমেটেড। তো সেইটাকে যে কাজ করবে তার লাইফের নিরাপত্তার জন্য উই নিড প্রপার আইসোলেশন। সেই জন্য এরকম একটা জিনিস থাকে যেটাকে ঘুরিয়ে দিয়ে কাজ করে, যে কাজ করে সে নিজেও দেখতে পাচ্ছে যে খোলা আছে, অন্য কেউ ভুলে কোনো জায়গায় সুইচ অন করে দিলে ও মরবে না। যদি এগুলি না থাকতো, এই ব্রেকার অন না অফ, ওটা অত সহজে কিন্তু বোঝা যায় না। অত সহজে বোঝা যায় না। সো আইসোলেটরটা হচ্ছে মূলত সার্ভিস বা মেইনটেনেন্স চলাকালীন সময় এটাকে খুলে রাখা হয়, অন্য সময় এটা পার্মানেন্টলি অন করা হয়। এটার কিন্তু কোনো ইন্টেলিজেন্স নাই, মানে ওয়ান্স ইট ইজ অন এটাকে কিন্তু আর কেউ অফ করতে পারবে না, আবার অন ইট ইজ অফ এটাকে কিন্তু কেউ অন করতে পারবে না। সরাসরি ওখানে যে হাত দিয়ে অন অফ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বড় বড়গুলির ক্ষেত্রে মোটর অপারেটেড করে, কিন্তু তা মোটর দিয়ে অপারেট করলেও ওটা যে ফাঁকা হয়ে আছে এটা বোঝা যায়। তার মানে এই জিনিসগুলি হচ্ছে মেইনটেনেন্স বা অপারেশনের জন্য
আর এই ব্রেকারগুলির যে কোনো একটা হলেই চলবে। ডান দিকেরটা একটা রিপিটেশন, এই বাসবারে একটা লাইটিং অ্যারেস্টার থাকে। এখানে একটু আসি, সেটা হচ্ছে যে যদি এই দুটোর একটা হয় তাহলেও চলবে, কিন্তু এরকম থাকার সুবিধা কি দেখো, সুবিধা হচ্ছে যে এইটা দিয়ে এই ট্রান্সফরমারকে বাস থেকে আলাদা করে ফেলা যায়, আর এইটা দিয়ে ইনকামিং লাইনকে আলাদা করে ফেলা যায়। এই সময় শেষ হয়ে গেছে, এরপরে ডাবল বা সেকশন, তারপরে এটা, এগুলি তো আজকে আর সম্ভব না, আরেকদিন দেখাবো। কিন্তু একদম ফাইনালি হচ্ছে এটাই। এখানে কিন্তু সুন্দর আছে, যে কোনো সাবস্টেশনের ডায়াগ্রাম আঁকতে বললে তোমরা এটাই আঁকবা, যে কোনো ডায়াগ্রাম আঁকতে বললে এটাই আঁকবা, কারণ ইট ইজ ফাইনাল ফর্ম। কিন্তু এখানে আসার জন্য আমাদের আসলে যেহেতু আমরা খালি চোখে, সরি, যে কোনো ফিজিক্যালি কোনো সাবস্টেশন ভিজিট করে বোঝার চেষ্টা করছি না, মানে ভিজিট করে এসে এটা আঁকলে সবচেয়ে ভালো হয় আর কি, সেটা যেহেতু পারছি না, তো আমি স্টেপ বাই স্টেপ বুঝাইলাম। যেমন লেআউট বুঝিয়েছি, এই তাই না, লেআউটের পরে বলেছি যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা কানেকশন আছে, কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে ঢুকে যায়। আর যদি সাবস্টেশন দেখো, তাহলে আমরা কাজ দিই সাধারণত যে সাবস্টেশন ঘুরে এসে নিজের একটা আঁকো, সেটা এখানে সম্ভব হচ্ছে না বলে ফাইনাল ফর্মটা এখানে দিয়ে দিলাম, এখানে সুন্দর করে আছে। নেক্সট ক্লাসে এটা বুঝাবো, এখন 1 মিনিট আমি একটু সময় নেই, আমি দেখি হাতের কাছে ইয়াটা আছে কিনা, দেখি 1 মিনিট। ওকে, 1-2 মিনিটের বেশি লাগবে না। আমি তোমাদের একটা সাবস্টেশনে যেই পরিমাণ জায়গা লাগে একটা তালিকা দিয়েছিলাম, বলছিলাম যে ওটা 2000 সালে পাবলিশড হওয়া, ওটার মধ্যে যে তালিকাটা আছে সেখানে অনেক জায়গা লাগে। একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ছোট্ট একটার জন্য লাগে প্রায় 484, আর বড় একটার জন্য লাগে 2367 স্কোয়ার বর্গফুট। তাই বলছিলাম যে নতুনটার যেটা বেরোবে এটার মধ্যে এই জায়গাটাকে কোডের সাপেক্ষে, মানে কোড অ্যালাউ করে এমনভাবে এটাকে একটা আমি রেকমেন্ড করে দিয়েছি, যাতে অল্প জায়গায় কাজ হয়ে যাবে। মানুষ এত, ওটা কিন্তু বিশাল একটা চাপ, নিজে বাড়ি তৈরি করতে গেলে দেখবা যে এত জায়গা দেওয়া সম্ভব হয় না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটা আসলে কি করবে, কোড ফলো করতে হবে। মানে তুমি তো এই কাজটা করতে যে তুমি অনিরাপদ হয়ে যাবে সেটা তো হয় না। তাহলে এখানে চেঞ্জ করা হয়েছে, দেখো এভাবে করলে রিকোয়ারমেন্টও ফুলফিল হয়। আর হচ্ছে আচ্ছা, তো ঘটনাচক্রে আগেরগুলি যারা করেছিল তারা দুজনই হচ্ছে ভাইস চ্যান্সেলর, একজন হচ্ছে বুয়েট থেকে রিটায়ার করে একটা পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছে, আর পরবর্তীতে যিনি করছিলেন উনি বুয়েটের সদ্য বিদায়ী ভাইস চ্যান্সেলর। তো এনারা আসলে এত ব্যস্ত মানুষ যে এসব কোড কোথায় কোথায় আর একটু ভালো পাওয়া যায়, কোথায় এত খোঁজাখুঁজির সময় নেই আসলে। হ্যাঁ, তো এনিওয়ে এগুলি আমরা খুঁজে খুঁজে বের করছি। যে এখানে পদ্ধতিটা দেখো, এটা আবার না আঁকলে তোমরা বুঝতে পারবে না, না আঁকলে বুঝতে পারবে না। তো 1 মিনিট 2 মিনিট একটু এঁকে আমি তোমাদের দেখাই দিচ্ছি যে এই যে পেয়ে গেছি। এখানে দেখো, সেটা হচ্ছে আমি এই যে সাবস্টেশনের, আমি ধরো এই জায়গাটা আমি নিলাম, এই তো সাবস্টেশন যে লেআউটে তোমরা জায়গাটা দেখছো, এটা দেখছো। তো প্রথম শর্ত হচ্ছে, আমি কিন্তু এই জায়গাটা কত এটা কিন্তু বলতেছি না, এই জায়গাটা কিন্তু টেবিলে দেওয়া আছে। তো টেবিলে দেওয়া আছে যে তোমার হচ্ছে দেখো একদম সর্বশেষ আছে 220 মিটার স্কোয়ার। তো আমরা বলতেছি 220 আমরা বলবো না, 220 আমরা বলবো না, আমরা বলবো 4টা শর্ত ফলো করো। একই সাথে করার দরকার নাই, এক এক সময় এক একটা শর্ত ফলো করো, তারপর জায়গা যা হবে হবে। প্রথম শর্ত হচ্ছে দেখো,
ট্রান্সফরমার ইনস্টল ইন এ রুম উইথ ওয়াল অন টু সাইডস, মানে হচ্ছে আমি যদি ট্রান্সফরমারকে এইখানে বসাই, দেখো এইখানে যদি আমি বসাই, এই যে এইখানে যদি আমি ট্রান্সফরমার বসাই, তাইলে টু সাইড হলো, টু সাইডের তোমার হচ্ছে এই সাইডে 0.75 মিটার লাগবে, এই সাইডে 0.7 মিটার লাগবে। এই সব জায়গায় যদি তুমি এখন ওয়ালকে যদি একটু দূরে রাখো, তার মানে তুমি যদি এইভাবে শর্টকাট করে দাও, তাহলে ওই দুই সাইডের রিকোয়ারমেন্ট ফুলফিল করলে হবে, এখানে রিকোয়ারমেন্ট ফুলফিল করা রাখবে না। দেখো এই রুমটাকে ছোট করতে করতে এখানে যদি এরকম করে ফেলো, তাহলে কিন্তু চার সাইড বন্ধের, হ্যাঁ, চার সাইড বন্ধের কন্ডিশনে কিন্তু যেতে হবে। চার সাইড বন্ধ হয়ে গেলে জায়গা বেশি ছাড়তে হবে। কিন্তু লেআউটে তো দেখলা ট্রান্সফরমার একটা জায়গায় থাকে, আরো অনেক জায়গায় কিন্তু ফাঁকা থাকে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে যদি দুই সাইডে আর কি ট্রান্সফরমারকে অল লাগোয়া করো, তাহলে ওই সাইডে 0.7 মিটার, এখানে 0.7 মিটার রাখতে হবে। এইভাবে করলে হয়ে যাবে, আর বাকি অন্যান্য জিনিস অন্য জায়গায় বসাবো আর কি। দুই হচ্ছে যে ইফ ইট ইজ থ্রি সাইড, যদি থ্রি সাইডে হয়, অর্থাৎ এখান দিয়েও যদি পার্টিশন অল থাকে, তাইলে কিন্তু তুমি এইখানে এখানে এখানে তিন জায়গায় কিন্তু 1 মিটার করে 0.5 সেন্টিমিটার দিলে হবে না, সরি 0.75 দিলে হবে না, 1 মিটার করে দিতে হবে। তাহলে হচ্ছে প্রত্যেক সাইডে 1.25 মিটার দিতে হবে। এখন এখানে জায়গা কম লাগবে কেন, আমি তোমাদের 1 মিটার, আর একদিকে মনে করো 1.25 মিটার, মানে ট্রান্সফরমার মিটার মানে 2.5 মিটার, তাহলে এটার সাথে 2.5 যোগ করো, 2.5 যোগ করলে এখানে আসবে হচ্ছে 3.5, এখানে আসবে 3.75। ওকে, আমি এটা ভুল লিখছি মনে হয়, এটা ঠিক আছে। তো আমি হচ্ছে, কারণ এটা এদিকে তো বড়, তো আমি কি করলাম, 2 মিটার লম্বা আর 1.5 দেই, 2 পয়েন্ট দরকার নেই, একটা 5 দিলাম। এরকম একটা ট্রান্সফরমারকে যদি বদ্ধ করে লাগাই, তো আমার জায়গা কতটুকু লাগতেছে, তো এটার সাথে যোগ হচ্ছে এই চারদিকে বদ্ধ হলে যে এই থার্ড রুলটা অ্যাপ্লাই হবে। তো এদিকে হচ্ছে 2.5 মিটার এটার সাথে যোগ হবে, তাই 2.5 মিটার, আর এটা 4.5 মিটার, আর এটা হচ্ছে তোমার 4 মিটার, ঠিক আছে। 4.5 মিটার আর 4 মিটার, তা 4 মিটার গুণ 4.5 মিটার, এটা হচ্ছে কি 18 স্কোয়ার মিটার। 18 স্কোয়ার মিটারের ট্রান্সফরমারটা হয়ে যাচ্ছে। আর বাকি তুমি আলাদা রুমের ব্যবস্থা করো। ওই যে একটা টাওয়ারের ক্ষেত্রে এক্সাম্পল দিয়েছিলাম, যে সেক্ষেত্রে সুইচিং স্টেশনটা উপরে চলে যায়, সেখানে ওইগুলিকে বসাতে যা জায়গা লাগে, কারণ ওখানে তো হাই ভোল্টেজ নাই, ওটার চেয়ে কোনো রিকোয়ারমেন্ট নেই। তাহলে এইভাবে জায়গা অনেক কমে যাবে। বোঝা গেছে কিনা টেকনিকটা? আর যদি তুমি এমন জায়গায় রাখো যে ওইখান দিয়ে ওটা করলা, আর সাইড দিয়েই তুমি আসলে তার ওই সাবস্টেশনের ইকুইপমেন্ট রেখে দিতে পারো, সেক্ষেত্রে যে সাইড দিয়ে, এই সাইড দিয়ে যদি আমি সাবস্টেশনের ইকুইপমেন্ট রাখাই, তাহলে ওই সাইডে আমার এই এত বড় ফাঁকা রাখা লাগবে না। এই যে ফাঁকা যে ধীরে ধীরে বাড়ছে, এটা হচ্ছে ওয়ালের কারণে। যদি ওয়াল না দিয়ে আমি অন্য কিছু করি, তাহলে হচ্ছে আমার কম জায়গা, অন্য কিছু বলতে হচ্ছে সাবস্টেশন রিলেটেড ইকুইপমেন্ট। তার আমরা দেখছি এই পদ্ধতিতে দিলে অল্প জায়গার মধ্যে ট্রান্সফরমার বসানো যায়। ছোট্ট বাড়ির কথা চিন্তা করি, একজন ছোট্ট বাড়ি, তো সেখানে এখন আসতেছে যে এই মিটার হচ্ছে এইদিকে 1 মিটার, আর এখানে 0.5 মিটারেই ট্রান্সফরমার পাওয়া যায়। হ্যাঁ, 1 মিটার 0.5 মিটারের ছোট ট্রান্সফরমার পাওয়া যায়, সেগুলি বসিয়ে অল্প জায়গায় করা যাবে। তার দেখা যাচ্ছে যে ছোট ছোট বাড়ি যারা বানাচ্ছে, তারা আসলে এরকম প্রায় একটা অ্যাপার্টমেন্টের অর্ধেক জায়গায় ট্রান্সফরমারের জন্য রেখে দিতে হচ্ছে সাবস্টেশনের জন্য, সেই চাপ থেকে তারা বেঁচে যাচ্ছে আর কি। একইভাবে জেনারেটরের জায়গার ক্ষেত্রেও রুল করে দিয়েছি, যেটা বর্তমান যেটা আছে সেটার মধ্যে অনেক বড় বেশি জায়গা লাগে। যেহেতু এগুলি কোড ফলো করে করা হয়েছে, সো এটা এমন নয় যে এটা করতে গেলে আবার বিল্ডিং এর নিরাপত্তা বিঘ্নিত হবে, তা না। নিরাপত্তা বিঘ্নিত হবে না, এটা মানে এটা হচ্ছে গিয়ে বরং নিরাপত্তা থাকছে, আবার জায়গাও কম লাগছে। বোথ এন্ডটা দেখা দরকার, তো যাতে মানুষের পক্ষে এগুলি করা সম্ভব হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।